Hey, mister, will you be brother-in-law of my sister? হোয়াট? পুরো ভার্সিটি ক্যাম্পাস স্তব্ধ। নেই কোনো কোলাহল, যেন এখানে সবে মাত্র কোনো বুম ব্লাস্ট হলো। একটা মেয়ের এত সাহস ভার্সিটিতে আসার এক সপ্তাহের মধ্যে ভার্সিটির সবচেয়ে রাগী, মেধাবী, সুদর্শন, অ্যাটিটিউড সম্পর্ক ছেলে প্লাস ভার্সিটির বিপি আরিয়ান খান আরাফকে সরাসরি প্রপোজ করে। ইংলিশ বুঝো না? ওকে, সমস্যা নাই, বাংলায় বলি। তুমি কি আমার বোনের দুলাভাই হবা? যদিও আমার কোনো বোন নাই, কিন্তু কাজিন আছে। আরাফ মেয়েটাকে পর্যবেক্ষণ করে দেখল। কালো লং শার্ট, কালো প্যান্ট, কালো শু, গলায় একটা ইয়ারফোন, মুখে মাস্ক আর চুলগুলো পিছনে ছুটি করা। মেয়েটিকে আগে ক্যাম্পাসে দেখেছে বলে মনে হয় না। দেখা শেষে হঠাৎই সে ধমকে বলে উঠল, এই মেয়ে, কে তুমি? এইগুলি কিসব কথাবার্তা? আমি তোমার জান আরশিয়া। আর জান, এগুলো তো কথাবার্তা না, এটা তো প্রপোজাল। পছন্দ হয় নাই? তোমার কি মাথা ঠিক আছে? তুমি জানো আমি কে? ও মায়ে, কি কথা! তুমি জানো না তুমি কে? ফাইজলামি করতেছো আমার সাথে? এই আরিয়ান খান আরবের সাথে? তোমার সাহস তো কম না? আমি তোমার সাথে ফাজলামি কেন করব জান? আমি তো তোমার সাথে প্রেম করব, আর সাহসটা আমার ছোটবেলা থেকেই বেশি। কথা না বলেই চোখ টিপ দিয়ে একটা ফ্লাইং কিস ছুড়ে দিল আরশিয়া। আরশিয়ার এই কাণ্ডে যেন আরাফ একটু ভরকে গেল। ওকে আরও একটু ভরকানোর জন্য ওর কাছে যেতে লাগলো। এর মধ্যেই বাজখাই কণ্ঠের এক ধমকে থেমে গেল আরশিয়া। এই মেয়ে, একদম আমার কাছে আসবে না। দূরে যাও, দূরে যাও বলছি। তোমার সাহস দেখে আমি বরাবর অবাক হচ্ছি। যেখানে মেয়েরা ভয়ে আমার সামনে পর্যন্ত আসে না, সেখানে তুমি আমাকে ফ্লাইং কিস দাও। প্রশংসা করতে হয় তোমার। এরপর কিছুটা বাঁকা হেসে বলল, কিন্তু তুমি যে ভুল মানুষের সামনে ভুল কাজ করে ফেলেছ, এর ফল তোমাকে ভুগতে হবে। আর ইউ রেডি মিস? আই এম অলওয়েজ রেডি ফর ইউ জান। বলে সেখান থেকে চলে আসলো আরশিয়া। আর মনে মনে বলল, প্রথম দিন এতটুকু ডোজে যথেষ্ট তাকে আমার কথা ভাবানোর জন্য। এসে গাড়িতে বসে ড্রাইভার আঙ্কেলকে বলল, আঙ্কেল চলুন, কোথায় যাবা মামুনি? অফিসে চলুন। ঠিক আছে। বলে আঙ্কেল গাড়ি স্টার্ট দিলেন। চলুন এবার আপনাদের পরিচয়টা দিয়ে দিই। আবরার চৌধুরী ও আয়েশা চৌধুরীর একমাত্র মেয়ে আরিশফা চৌধুরী আরশিয়া। আরশিয়ার যখন মাত্র 4 বছর, তখন তার মা তাকে রেখে ওই দূর আকাশের তারা হয়ে যায়। আরশিয়ার বাবারা এক ভাই এক বোন। ওর ফুপ্পা দেশের বাইরে থাকে, তাই ওর ফুপ্পো ওর মা চলে যাওয়ার পর ওদের বাড়িতে চলে আসে এবং সেই আরশিয়াকে বড় করে। তার একটা ফুপ্পাতো ভাই আছে যার নাম আরিশ। সে আরশিয়ার থেকে 10 বছরের বড়। সে বিবাহিত, প্লাস তার 4 বছরের একটা ছেলে আছে। গাড়িটা জ্যামে আটকে আছে, তাই আরশিয়া কি করবে ভেবে না পেয়ে ফোন বের করে টকিং টম গেমটা খেলা শুরু করলো। সে গেম খেলায় মগ্ন, এমন সময় আঙ্কেল বলেন, আমরা এসে গেছি মামুনি। তাই গাড়ি থেকে নেমে অফিসের দিকে হাঁটা শুরু করলো। অফিসে ঢুকেই প্রথম বাবার কেবিনে গেল। বাবা তো আরশিয়াকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলো, আমার মাটা হঠাৎ এই সময় তার ছেলের কাছে? কেন আসতে পারি না বুঝি? অবশ্যই, আমার মা তার ছেলের কাছে যে কোনো সময় আসতেই পারে। তা কোনো সমস্যা হয়েছে মা? আর আজকে ক্লাস কেমন হলো? সে তার বাবার কাছে যেয়ে বাবাকে জড়িয়ে ধরে বলল, কোনো সমস্যা হয়নি বাবা, আমি তোমায় অনেক মিস করছিলাম তাই চলে এলাম। আর ক্লাসও ভালো হয়েছে। এর মধ্যেই ভাইয়া এসে তার মাথায় গাঁটটা মেরে বলল, বাবাই, পেতনি হঠাৎ এখানে কি করছে গো? ভাইয়ার বাচ্চা, তুই পেতনি কাকে বলিস? ওই, তুই এখানে কোথায় আমার বাচ্চা পাইলি? আমার বাচ্চা তো বাঁচায়। আর পেতনিকে পেতনি বলবো না তো কি বলবো? পরি। এই কি শুরু করলি তোরা দুই ভাই বোন? চুপ কর দুইজনেই। আর আরিশ, ম্যানেজারকে বল আমার মা এসেছে, তাই আমাদের তিনজনের জন্য লাঞ্চ পাঠিয়ে দিতে। ওকে বাবাই, আমি এক্ষুনি বলছি। বলে ভাইয়া চলে গেল। আর আরশিয়া তার বাবার সাথে গল্প করা শুরু করলো। কিছুক্ষণ পর ভাইয়া খাবার নিয়ে এলো আর সবাই খেয়ে নিল। খাওয়ার পর আরশিয়া, ভাইয়া আর বাবা কিছুক্ষণ গল্প করলো। তারপর বাবা বলল, আরিশ, আমার মাটাকে বাড়িতে দিয়ে আয়। ওকে। আরশিয়া বাবাকে বাই বলে ভাইয়ার সাথে বাড়ি চলে এলো। বাড়িতে আসতেই মামুনি বলল, কিরে আরিশ, তুই এই সময়? তোমার আদরের মেয়েকে দিতে এলাম। তুই কি আরশের ভার্সিটিতে গিয়েছিলি ওকে আনতে? না, তোমার মেয়ে তার বাবাকে নাকি মিস করছিল,
তাই অফিসে গেছিল, আর বাবাই বলল ওকে দিয়ে যাওয়ার জন্য। ওকে, আমি গেলাম। বলে ভাইয়া চলে গেল। আরশিয়া ও মামুনির সাথে ভিতরে গেল। এমন সময় একটা ডাকে থেমে গেল। আত্মা। বলে আরশিয়ার পা জড়িয়ে ধরলো তার ছোট বাবাটা। সেও তাকে কোলে তুলে সিঁড়ি দিয়ে হাঁটা দিল। পিছন থেকে ভাবি বলছে, আরুষ বাবা, খাবারটা শেষ করে যাও। আমি খাবো না, আমার আত্মার সাথে যাবো। তোমার আত্মা মাত্র এসেছে, ফ্রেশ হয়ে নিক, তুমি আমার কাছে এসো। কিন্তু সে আরশিয়ার কাছ থেকে যাবে না। তাই আরশিয়া ওর ভাবিকে বলল, ভাবি বাদ দাও, ও আর খাবে না, ও আমার সাথেই যাক। তোর আদরে আদরে ও একটা বাদর হয়ে যাচ্ছে। আমার 10টা না 5টা না একটা মাত্র ভাতিজা, তাকে আদর করবো না তো কাকে আদর করব বলো? বলে আরুষকে নিয়ে সিঁড়ি দিয়ে উঠে রুমের দিকে হাঁটা দিল। রুমে এসে আরুষকে বিছানায় বসিয়ে ওর হাতে একটা চকলেট দিয়ে বলল, বাবা তুমি বসো, আত্মা ফ্রেশ হয়ে আসি। তার বাবাটাও মাথা নেড়ে সাই দিল। তাই একটা টি শার্টের ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে দেখে আরুষ চকলেট মুখে নিয়ে ঘুমিয়ে গেছে। তাই আরশিয়া ওর কাছে দিয়ে চকলেটটা নিয়ে মুখ মুছিয়ে দিয়ে ওকে জড়িয়ে ঘুমিয়ে পড়ল। রাত 8টার দিকে ঘুম থেকে উঠে দেখে আরুষ পাশে নেই। আরশিয়া ভাবলো ভাবি হয়তো এসে নিয়ে গেছে। ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখলো তার বাবা আর ভাইয়াও চলে এসেছে। সবার সাথে কিছুক্ষণ গল্প করে ও ডিনার করে রুমে এসে আবার একটা ঘুম দিল। সকালের এক ফালি মিষ্টি রোদ পর্দার ফাঁকা দিয়ে উকি ঝুঁকি দিচ্ছে। চারিদিকে নতুন দিনের আমেজ। তাতে কি, আরশিয়া নামক রমণী নিদ্রা বিলাসে মগ্ন। পাশে রাখা ঘড়ি ও মুঠোফোনটি জানান দিচ্ছে নিদ্রা ভঙ্গের প্রহর ঘুরিয়ে এসেছে। আরশিয়ার পাশে রাখা ফোনটি পঞ্চমবারের মতো সৌর তুলে জানান দিল তাকে কেউ স্মরণ করছে। কিন্তু সে ঘুমে এতটাই মত্ত যে ফোন রিসিভ করার মতো সময় তার নেই। এখন তার সময় শুধু ঘুমানোর জন্য। সকাল 8টা বাজে। আয়েশা চৌধুরী ঘরে এলেন আরশিয়াকে ঘুম থেকে তোলার জন্য। সে বারবার ডাকছে কিন্তু ফলাফল শূন্য। আয়েশা চৌধুরী মাঝে মাঝে ভাবেন, এই মেয়ে নির্ঘাত কুম্ভকর্ণের ফিমেল ভার্সন। না হলে একটা স্বাভাবিক মানুষ এত গভীর ঘুমে কিভাবে ঘুমায়? একে তো তুলে নিয়ে গেলেও টের পাবে না। ঘড়ির দিকে তাকিয়ে দেখে দেরি হয়ে যাচ্ছে। তাই এবার একটানে আরশিয়াকে উঠিয়ে বসালো। এভাবে ওঠানোতে আরশিয়া বিরক্তি নিয়ে বলে উঠল, মামনি আর একটু ঘুমাতে দাও না, এরকম কেন করছো? হ্যাঁ, তুই আরো ঘুমাতে থাক, ওই দিক দিয়ে ক্লাস শুরু হয়ে যাক। কয়টা বাজে? 8টা 20 বাজে। তোর ক্লাস না 10টা থেকে শুরু? বলে আরশিয়া ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল। আয়েশা চৌধুরী ওর বিছানা গুছিয়ে যেতে যেতে বলল, তৈরি হয়ে তাড়াতাড়ি নিয়ে যায়, তোর বাবা আর তোর ভাইয়া বসে আছে, একসাথে নাস্তা করবে তাই। বলে চলে গেলেন। আরশিয়া তৈরি হয়ে নিচে যেয়ে দেখে সোফায় বসে তার বাবা খবরের কাগজ পড়ছে আর ভাইয়া আরুষকে নিয়ে খেলা করছে। সবাইকে গুড মর্নিং বলে টেবিলে বসলো। প্রতি উত্তরে ভাইয়া ও বাবা একসাথে গুড মর্নিং বলল। আরশিয়া বসতেই তার বাবাও চলে এলো। ঘুম কেমন হলো আমার মায়ের? অনেক ভালো হয়েছে বাবা। পাশে থেকে আরিশ ঠাট্টা করে বলে উঠল, বাবাই, কুম্ভকর্ণদের ঘুম সবসময় ভালোই হয়। ভাইয়া তুমি কিন্তু উল্টাপাল্টা কথা বলছো। আমি মোটেও কুম্ভকর্ণের মতো ঘুমাই না। এই জন্যই বলে সত্য কথার ভাত নাই। আর তুই কুম্ভকর্ণ কিনা এটা সবাই জানে, তাই নিজের হয়ে সাফাই গাইতে হবে না। এমন সময় রান্নাঘর থেকে মামনি ধমকি বলে উঠল। তোরা দুই ভাই বোন ঝগড়া থামিয়ে খাবি নাকি আমি আসবো? তাই দুই ভাই বোন চুপচাপ খাওয়ায় মনোযোগ দিল। আরশিয়া খাচ্ছে আর আরিশের কোলে বসা আরুষের সাথে দুষ্টামি করছে। আবার মাঝে মাঝে ওকে খাইয়েও দিচ্ছে। খাওয়া শেষে দুই ভাই বোন সবার থেকে বিদায় নিয়ে বের হয়ে গেল। আরিশ এখন আরশিয়াকে ভার্সিটিতে দিয়ে তারপর অফিসে যাবে। এটা তার প্রতিদিনের রুটিন। ভার্সিটির সামনে গাড়ি থামতেই আরশিয়া নেমে আরিশকে বিদায় দিয়ে ভার্সিটির গেটের দিকে হাঁটা দিল। গেটে দিয়ে ঢোকা মাত্র কেউ একজন তাকে জড়িয়ে ধরে পিঠে একটা থাপ্পড় দিয়ে দিল। থাপ্পড় দেওয়া ব্যক্তি এবার বলে উঠল, শালি পেতনি, সকালে 5 বার ফোন দিলাম, রিসিভ করলি না কেন? আরশিয়া জড়িয়ে ধরা ব্যক্তিকে সামনে এনে দেখলো এ আর কেউ নয়, তারই বেস্টি তারিন। সে তারিনকে পাল্টা থাপ্পড় দিয়ে বলল, ওই তুই আমার কোন বোনরে বিয়ে করছস যে তুই আমারে শালি বললি? আস্তাক ফিরুল্লাহ দোস্ত, তুই কি শরীফা থেকে শরীফে রূপান্তরিত হয়েছিস? দূরে যা আমার থেকে। এক থাপ্পড় দিয়ে বয়রে বানাই দিব। আমি মনে প্রাণে একজন মেয়ে। আমার এতদিনের ইচ্ছে একটু সুন্দর দেখে পোলা বিয়া কইরা সংসার করবো, আর তুই এগুলো কি বলছস? তুই যদি মেয়ে হয়ে থাকস তাহলে আমারে শালি বললি কেন? তোরে শালি বলবো না তো কি ফুল চন্দন দিয়ে পূজা করবো?
সকাল থেকে কতবার ফোন দিতেছি, কিন্তু তুই ধরস না। কি হয়েছিল তোর? ফোন ধরস না কেন? তুই তো জানোসই, আর আমি ঘুমাইলে কিছুই টের পাই না, তাই আমি ঘুমাইলে 1000বার ফোন দিলেও আমারে পাবি না। এই জন্যই সবাই তোরে কুম্ভকর্ণের লেডি ভার্সন বলে। তা তোকে আজকে কে দিয়ে গেল? কি আবার আরিশ ভাইয়া? সত্যি দোস্ত, আমার বিবাহিত ক্রাশ তোরে দিয়ে গেল, আর তুই আমার সাথে তার কথা বলাই দিলি না। তুই তো মির্জাফরের থেকেও বেইমান। ভাইয়া তোর মতো আজাইরা বসে থাকে না, ভাইয়ার অনেক কাজ আছে। বাবা তো এখন অফিসে বেশি যায় না, তাই ভাইয়ের উপর অনেক বেশি প্রেশার পড়ে। ও তাইলে আর কি করার। দোস্ত, মনে পড়ছে, তোরে একটা কথা বলা ছিল। তুই শুনছিস, কালকে নাকি একটা মেয়ে ভিবিরে প্রপোজ করেছে। আমার না অনেক শখ মেয়েটাকে দেখার। কার এত সাহস যে কিনা আরিয়ান খান আরাফকে প্রপোজ করলো, যেখানে সব মেয়েরা তাকে পছন্দ করলেও সামনে যাওয়ার সাহস পায় না, সেখানে একটা মেয়ে তাকে সরাসরি প্রপোজ করে দিল। হাউ! কিন্তু মেয়েটার সাহস আছে বলতে হবে। সেই সাহসী মেয়েটা আমি। নে, এবার আমাকে দেখে তোর শখ পূরণ কর। দোস্ত, তুই মানে সিরিয়াসলি তুই করলি প্রপোজ? বিশ্বাস হয় না। আমি। বিশ্বাস না হইলে আমার সাথে চল, তোরে বিশ্বাস করাই। বলে তারিনের হাত ধরে আরশিয়া মাঠের দিকে হাঁটা দিল আর চারদিকে চোখ বুলিয়ে আরাফকে খুঁজছে। হঠাৎ চোখ আটকে গেল আকাশি শার্ট, যার উপরে দুটো বোতাম খোলা, কালো প্যান্ট, শার্টের সাথে কালো সানগ্লাস ঝুলানো, গালে চাপ দাড়ি, একগাল হাসি দিয়ে ফ্রেন্ডসদের সাথে কি নিয়ে যেন কথা বলছে। আরশিয়ার ইচ্ছে হলো বুকের বাঁ পাশে হাত দিয়ে হাই মে মার যাওয়া বলতে। আপাতত ইচ্ছেটাকে মনের মধ্যে রেখে আরাফের সামনে গিয়ে দাঁড়ালো। গুড মর্নিং জানেমান, হাউ আর ইউ? আরাফ ফ্রেন্ডস প্লাস কিছু ছোট ভাই ব্রাদার্সদের সাথে কথা বলছিল। হঠাৎ একটা মেয়ের গলার স্বর শুনে পাশে তাকিয়ে দেখলো দুইটা মেয়ে দাঁড়িয়ে আছে। একজন হলদে ফর্সা, হাইট 5 ফিট 3 কি 4 ইঞ্চি হবে, আর একজন একটু শ্যামলা, হাইট 5 ফিট 1 ইঞ্চি হবে। ব্রুকুচকে বলল, কাকে বলছো? তোমাকে বলছি। আমাকে চেনো তুমি? আমি তো তোমাকে চিনি না, আর কথা বলার সময় সামলে কথা বলবে। ওমা, তোমার মনে নেই আমি কে? সবাই বলে তুমি অনেক ব্রিলিয়ান্ট, তাহলে আমায় এত তাড়াতাড়ি কিভাবে ভুলে গেলে? আমিই বলছি আমি কে। গতকাল যে মেয়ে তোমাকে সবার সামনে প্রপোজ করেছে, আমি সে। আরাফ ভালো করে তাকিয়ে দেখলো, আসলেই তো এটা তো সেই অসভ্য মেয়েটা। কাল মাস্ক পরা ছিল বলে চিনতে পারিনি। হলদে ফর্সা, গোলগাল চেহারা, ঠোঁটের নিচে মাছ বরাবর একটা তিল, মায়া ভরা চোখ, যা অনেক আকর্ষণীয়। এক দেখায় যে কেউ মাশাল্লাহ বলবে। আরাফ বেশিক্ষণ মেয়েটার দিকে তাকালো না, চোখ ফিরিয়ে নিয়ে বলল, সমস্যা কি? আমার একমাত্র সমস্যা তো তুমি। খেতে ঘুমাতে চোখ বন্ধ করলে আমি যে শুধু তোমাকেই দেখি। আরাফ ধমকে বলে উঠল, একটা থাপ্পড় দিয়ে গাল লাল করে দিব বেয়াদব মেয়ে, আর আমার হাতের একটা থাপ্পড় খেলে চোখে শুধু সর্ষে ফুল দেখবা। এই আমাকে একদম ধমকাবা না। গাল লাল করবা ভালো কথা, থাপ্পড় দিয়ে না করে অন্যভাবে করো, আমার তাতে সমস্যা নাই। বলে দুষ্টু হেসে চোখ টিপ দিল। আরাফ ভেবাচাকা খেয়ে বলল, মানে? আর সে আরাফের কাছে গিয়ে ফিসফিস করে বলল, তুমি ভালোবেসে কিস দিয়েও দেখবা গাল অটোমেটিকলি লাল হয়ে যাবে। ডিসগাস্টিং। বলে আরাফ সেখান থেকে চলে গেল। আরশিয়াও তারিনকে নিয়ে ক্লাসে গেল। তারিন এতক্ষণ অবাক হয়ে আরশিয়াকে দেখছিল। যে মেয়ে তার আশেপাশে কোনো ছেলেকে ঘেঁচতে দেয়নি, কেউ প্রপোজ করলে ইচ্ছা মতো মাই দিত, সেই ভয়ে কেউ ওকে প্রপোজও করার সাহস করে না। তার প্রমাণস্বরূপ একটা ঘটনা আছে। ক্লাস 5-এ থাকতে ওদেরই এক ক্লাসমেট আরশিয়াকে আই লাভ ইউ বলেছিল। পাক্কা আধা ঘন্টা আরশিয়া ওই ছেলেটাকে মেরেছিল। পরে সবাই মিলে ওকে থামিয়েছিল। এই বিষয়টা নিয়ে ছেলের বাবা মা ঝামেলা করতে চেয়েছিল, কিন্তু প্রিন্সিপালের জন্য করতে পারেনি। আর আজ সেই সময়ে রীতিমতো একটা ছেলেকে বিরক্ত করলো। তারিন কিছু বলবে তার আগে ক্লাসে লেকচারার চলে আসায় আর কিছুই বলা হলো না। দুজনই ক্লাসে মনোযোগ দিল। ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স ক্লাস চলছে। আর সে আর তারিন দুঃখ বিলাসে মগ্ন, কারণ কিছুই তাদের মাথায় ঢুকছে না। তারিন বিরক্ত হয়ে বলে উঠল, শালার বিয়ে করে সংসার করার বয়সে যদি এই কঠিন কঠিন ম্যাথ করা লাগে, তাইলে কি মন চায় বল? সংসার করার বয়সে কি আর পড়ালেখা ভাল লাগে? আরশিয়া ব্রুগুজকে বলে উঠল, তাহলে বিয়ে করে ফেলো, বাধা দিচ্ছে কে? আমার বাপ মা তো ভুলেও বিয়ের কথা বলে না। তাদের কি চোখে পড়ে না
তাদের মেয়ে বড় হয়ে যাচ্ছে, তার একটা জামাই দরকার। এখন আমি তো মেয়ে হয়ে বাবা মার সামনে বলতে পারি না যে আমাকে বিয়ে দাও। হঠাৎ এত বিয়ে বিয়ে করতেছিস কেন? আরে ভাই, শীতকালে আশেপাশে সবাই বিয়ে করতেছে, তাইলে আমি বা যাবো কেন? তুই তোর ভাঙা রেকর্ডারটা বন্ধ করবি কানের নিচে, নাকি কানের নিচে দিব? তারিন ঠোঁটের উপর হাত দিয়ে বুঝালো সে আর কিছু বলবে না, কিন্তু হঠাৎ সে একটা জিনিস লক্ষ্য করলো, লেকচারার আরশিয়ার দিকে তাকিয়ে আছে অনেকক্ষণ। ও আরশিয়াকে ফিসফিস করে বলল, দোস্ত দেখ, জিসান স্যার তোর দিকে কিভাবে তাকিয়ে আছে। উনি আমার দিকে তাকাবে কেন? হয়তো অন্য কোথাও তাকিয়ে আছে, তুই ভুল ভাবছিস। হয়তো আমার মনের ভুল। বলে দুজনই ক্লাসে মনোযোগ দিল। পরপর 3টা ক্লাস করে হাঁপিয়ে উঠেছে সবাই, তাই ক্লাস শেষ হতেই সবাই ছুটলো ক্যান্টিনের দিকে। ক্যান্টিনে যাওয়ার সময় আরশিয়া আরাফকে খুঁজলো কিন্তু পেল না, তাই ও আর তারিন চলে গেল কিছু খেতে। খুব খিদে পেয়েছিল দুজনেরই। খাওয়া দাওয়া শেষে বের হয়ে দেখলো আরাফ যেখানে দাঁড়িয়েছিল সেখানে ওর বেস্ট ফ্রেন্ড রিয়াজ দাঁড়িয়ে কিছু বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। আরশিয়া তাদের কাছে গিয়ে রিয়াজকে উদ্দেশ্য করে বলল, এক্সকিউজ মি ভাইয়া, একটু এদিকে আসবেন, কথা ছিল। রিয়াজ অবাক হয়ে ভাবছে এই মেয়ে কাল থেকে আরাবের পিছনে ঘুরছিল, হঠাৎ তাকে কেন ডাকছে। তার ভাবনার মাঝে আরশিয়া আবার ডাকলো, তাই আর না ভেবে আরশিয়াদের কাছে এলো। আমাকে কি দরকার বলো? আপনার বন্ধুর নাম্বারটা দেন। আরবের নম্বর তোমাকে দিব কেন? ওর নম্বর দিয়ে তুমি কি করবা? আপনার বন্ধুর সাথে প্রেম করব, তাড়াতাড়ি নাম্বারটা দিন তো। ওর পারমিশন ছাড়া ওর নম্বর কাউকে না দেওয়ার নিষেধাজ্ঞা আছে, তাই আমি দুঃখিত, আমি ওর নাম্বারটা দিতে পারবো না। ওকে, সমস্যা নাই, কিন্তু আপনার গার্লফ্রেন্ড নিশির নাম্বার যদি আমি পাবলিকদের দেই, সেটা কি আপনার ভালো লাগবে বলুন? এই কথা শুনে রিয়াজ ঘাবড়ানো কণ্ঠে বলল, আমার কোনো গার্লফ্রেন্ড নাই। আপনি কি শিওর যে আপনার কোনো গার্লফ্রেন্ড নাই? ওকে, আমি নিশিকে বলে দিব, সে যেন আপনার সাথে ব্রেকআপ করে নেয়। তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? আরশিয়া ভয় দেখায় না, আরশিয়া কথায় নয় কাজে বিশ্বাসী। ওয়েট। বলে আরশিয়া নিশির নাম্বার উঠিয়ে কল দিয়ে রিয়াজের সামনে ধরলো। রিয়াজ ভয় পেয়ে বলল, আরে কিউট আপু, আমাদের মাঝে নিশিকে আনো কেন? আমি তো তোমাকে আরবের নম্বর দিয়েছিলাম, জাস্ট একটু মজা করলাম তোমার সাথে। আরশিয়া মনে মনে বলল। এবার তুমি লাইনে এসেছো বাছা। তারপর রিয়াজের কাছ থেকে আরবের নাম্বার নিয়ে আরশিয়া আর তারিন ক্লাসে চলে গেল। ক্লাসে গিয়ে তারিন জিজ্ঞেস করলো, কি রে, তুই রিয়াজ ভাইয়ের গার্লফ্রেন্ডের নাম্বার কই পাইলি? আমার কাজিনের নাম্বার আমার কাছে থাকবে না তো তোর কাছে থাকবে? নিশি আপু তোর কাজিন? আমার খালাতো বোন। তা তুই আরাব ভাইয়ের নাম্বার দিয়ে কি করবি? এবার আরশিয়ার মাথা গরম হয়ে গেল। এক প্রশ্নের উত্তর আর কতবার দিবে, তাই তারিনকে ধমক দিয়ে বলল, প্রেম করব, একবার বলছি শুনিস নাই? সত্যিই তুই প্রেম করবি, তাও আবার আরাব ভাইয়ের সাথে? মিথ্যা মিথ্যা কাউকে প্রেম করতে দেখেছিস? এর মধ্যেই ক্লাসে লেকচারার চলে এসেছে, তাই কেউ আর কথা বলল না, ক্লাসে মনোযোগ দিল। ক্লাস শেষে আরশিয়া আর তারিন ক্লাস থেকে বের হলো লাইব্রেরিতে যাওয়ার উদ্দেশ্যে। লাইব্রেরিতে গিয়ে আরশিয়া আর তারিন নিজেদের পছন্দ মতো বই নিয়ে কর্নারের একটা টেবিলে বসে পড়লো। দুজন দুজনের মতো করে পড়ছে। হঠাৎ একটা পুরুষালী কণ্ঠে দুজন বই থেকে মুখ তুলে দেখলো তাদের সামনে লেকচারার জিসান দাঁড়িয়ে আছে। তারা কিছু বোঝার আগে জিসান আবার বলে উঠল, আমি কি তোমাদের সাথে বসতে পারি? আরশিয়া আর তারিন ভ্যাবলাকান্তের মতো একজন আরেকজনের দিকে তাকিয়ে বলে উঠল, অবশ্যই, বসুন স্যার। জিসান আরশিয়ার পাশে বসে পড়ল। আরশিয়া আর তারিন দুজনেই অনেক অবাক হলো। আরশিয়া আশেপাশে চোখ বুলিয়ে দেখলো লাইব্রেরিতে থাকা অনেকেই তাদের দিকে তাকিয়ে আছে। তারিনের দিকে তাকিয়ে দেখলো তারিন তাকে ইশারা করছে উঠে যাওয়ার জন্য। সে ওই ইশারায় বুঝালো একজন লেকচারারের সামনে থেকে কিভাবে উঠে যাবে, এতে স্যার যদি কিছু মনে করে। দুজন দুজনের দিকে ইশারা করে হঠাৎ উঠে দাঁড়ালো। তাদের উঠতে দেখে জিসান জিজ্ঞেস করলো, তোমরা দুজন উঠে পড়লে যে? আরশিয়া কিছু বলার আগে তারিন বলে উঠল, আমাদের বাসায় যেতে হবে স্যার, দেরি হয়ে যাচ্ছে আজ, তাই আসি। বলে সালাম দিয়ে আরশিয়ার হাত ধরে হাঁটা দিল। গেটের বাহিরে এসে হাত ছেড়ে দুজনই যেন হাফ ছেড়ে বাঁচল। এর মধ্যেই তারিন বলে উঠল, দেখছিস, আমি বলছিলাম না স্যার তোর দিকে তাকিয়ে থাকে, একটু আগে তো তোর পাশে এসেও বসলো। আমার মনে হয় স্যার তোকে পছন্দ করে। বাজে কথা বলবি না, তার মন চাইছে তাই বসছে, আমি এই ব্যাপারে আর কিছু শুনতে চাই না।
অতঃপর দুজন দুজনের থেকে বিদায় নিয়ে যার যার বাসায় চলে আসে। আরশিয়া বাসায় এসে সোজা নিজের রুমে চলে যায়। তারপর কাঁধের ব্যাগ রেখে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে নিচে চলে আসলো। নিচে গিয়ে দেখে তার মামনি আর রুষা মিলে রান্না করছে আর আরুষ টিভিতে কার্টুন দেখছে। সেও বসে পড়ে আরুষের সাথে। কিছুক্ষণ পর খাবারের জন্যই ডাক দিলে খেয়ে ঘরে গিয়ে ঘুম দেয়। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গিয়ে আরুষের সাথে খেলতে থাকে। এর মধ্যে কলিং বেল বেজে ওঠে। দরজা খুলে দেখে তার বাবা আর ভাইয়া চলে আসে। সে তার বাবাকে জড়িয়ে ধরে। মা, আমি তো মাত্র অফিস থেকে আসলাম, ফ্রেশ হয়ে আসি, তারপর তোমার সাথে কথা বলবো। বলে আরশিয়ার কপালে চুমু দিয়ে ঘরে চলে যায়। আরশিয়াও তার বাবার পিছু পিছু নিজের রুমে গিয়ে কিছুক্ষণ ফোন চালায়। ডিনারের জন্য ডাক পড়তেই নিচে গিয়ে টেবিলে বাবার পাশে বসে পড়ে। খাওয়ার মাঝে হঠাৎ তার বাবা বলে ওঠে, মা, তোমাকে কিছু বলার ছিল। বলো বাবা, কি বলবে? আসলে আমাদের নেক্সট প্রজেক্ট এর কাজ একটু বেশি, যা আরিশ একা করতে পারবে না। তাই আমি ভাবছি তুমি যদি ওকে হেল্প করতে তাহলে ভালো হতো। ওকে বাবা, সমস্যা নেই। যদিও আমি এত তাড়াতাড়ি অফিসের কাজে নিজেকে জড়াতে চাইনি, কিন্তু তুমি যেহেতু বলছো তাই আমি ভাইয়ের সাথে কাজ করব। খাওয়ার সময় কেউ আর কথা বলল না। খাওয়া শেষে যে যার রুমে চলে গেল। আরশিয়া রুমে এসে ভাবলো আরাফকে কল দিবে, তাই যেই ভাবা সেই কাজ। আরশিয়া আরাফকে কল দিল। প্রথমবার রিসিভ হলো না, তাই আবার দিল। তৃতীয়বারের সময় আরাফ রিসিভ করে গম্ভীর কণ্ঠে বলল, কে বলছেন? আমি তোমার জান বল। এই মেয়েকে আপনি? আর রাত বিরাতে কল দিয়ে কি ফাইজলামি শুরু করেছেন? আপনার নাম বলুন। আমি আরশিয়া বলছি। তা জানেমান কি করছিলেন আপনি? আমি কি করছি না করছি তা তোমাকে বলবো কেন? আর তুমি আমার নাম্বার কোথায় পেলে? যেখান থেকেই পাই, বলুন কি করছিলেন? বারান্দায় দাঁড়িয়ে প্রেমিকার কথা ভাবছি। আমার জানা মতে আপনার কোনো প্রেমিকা নেই, আর যদি থেকেও থাকে ব্রেকআপ করে ফেলুন। কারণ আপনার জীবনে একজন নারীই থাকবে যাকে আপনি ভালোবাসবেন, যার কথা আপনি সারাদিন ভাববেন, আর তার নাম হলো আরশিয়া। তুমি কি আমাকে অর্ডার করছো? তোমার সাহস তো কম না মেয়ে। আমি আপনাকে অর্ডার করছি। এখন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন। আল্লাহ হাফেজ। বলে আরশিয়া কল কেটে লাইট বন্ধ করে ঘুমের দেশে পাড়ি দিল। অপরদিকে আরাফ ভাবছে মেয়েটার সাহস কত। আরিয়ান খান আরাফকে অর্ডার করে, আর সে ওই মেয়েটাকে কিছু বলতে পারে না। কিন্তু কেন কিছু বলতে পারে না ভাবতে ভাবতে আরাফও ঘুমিয়ে গেল। আরশিয়া সকাল সকাল তৈরি হচ্ছে ভার্সিটিতে যাওয়ার জন্য। তৈরি হয়ে নিচে নামলো। খেতে বসে বাবা ও ভাইয়ার সাথে অফিসের ব্যাপারে কিছুক্ষণ কথা বলে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। আজকে সে একা বেরিয়েছে, সাথে ড্রাইভারও নেয়নি। সে স্বাধীনভাবে চলতে পছন্দ করে। তার খুব ইচ্ছে ছিল ড্রাইভিং শিখবে, তাই তার বাবাও মানা করেনি। এমনকি নিজেকে রক্ষা করার জন্য তাকে ক্যারাটেও শেখানো হয়েছে। তার বাবা একজন বিজনেসম্যান, বিজনেস দুনিয়ার শত্রুর অভাব নেই। এত কিছু শেখানোর পরেও তার বাবা একমাত্র মেয়েকে একা কিছুতেই ছাড়তে চায় না। তাই আরিশকে সবসময় পাঠায় আরশিয়ার সাথে। কিন্তু আরশিয়া কি কারো কথা শোনার মেয়ে? সে যা বলবে তাই করবে। সেই জন্য আজকেও বাবার কথা না শুনে একা একা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে। বেরিয়ে তারিনকে কল করে বলল বাসার নিচে নামতে। অতঃপর তারিনকে নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে চলল। ভার্সিটিতে যেয়ে দেখে মাঠের মধ্যে মানুষ জড়ো হয়ে আছে। আরশিয়া আর তারিন কিছুটা সামনে যেয়ে দেখে আরাফ, রিয়াজ ওদের ফ্রেন্ডরা মিলে কিছু ছেলেদের মারছে। আরশিয়া হঠাৎ খেয়াল করে একটা ছেলে আরাফের দিকে লাঠি নিয়ে যাচ্ছে। আরাফ উল্টো দিকে ঘুরেছিল, তাই সেদিকে তার খেয়াল নেই। সে অন্য একজনকে মারছে। আরশিয়া তার ব্যাগ তারিনের হাতে দিয়ে দৌড়ে গিয়ে ছেলেটার হাতে লাঠি ধরে ফেললো। তারপর ছেলেটার হাত থেকে একটানে লাঠিটা নিয়ে তাকে মারা শুরু করলো। আরাফ হঠাৎ কাউকে তার পিছনের দিকে কাউকে মারামারি করতে দেখে পিছনে ফিরে দেখে আরশিয়া একের পর এক ছেলেকে লাঠি দিয়ে আঘাত করছে। আরাফ কিছুক্ষণ অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। এরপর নিজেও ছেলেগুলোকে মারা শুরু করলো। হঠাৎ কেউ কিছু বোঝার আগে আরাফ পিঠে কিছু একটা ধাক্কা খেলো। সে পিছনে তাকিয়ে দেখে আরশিয়া পড়ে যাচ্ছে। আরাফ তাড়াতাড়ি আরশিয়াকে ধরে ফেললো। তাকিয়ে দেখে আরশিয়ার কপাল বেয়ে রক্ত পড়ছে। কেউ কিছু বোঝার আগেই পরিবেশ নিস্তব্ধ হয়ে গেল। কি থেকে কি হয়ে গেল কেউ কিছু বুঝলো না। আরাফ যেন হতবাক হয়ে গেল। আসলে যেই ছেলে আরশিয়ার জন্য আরাফকে একটু আগে মারতে পারেনি, সেই ছেলেই আরশিয়ার মাথায় মারে। আরাফ আরশিয়ার গালে হালকা চাপড় মেরে বলে উঠল, এই মেয়ে, কথা বলো, কি হয়েছে তোমার? চোখ খোলো। তারিনও কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল। মস্তিষ্ক কাজ করা বন্ধ হয়ে গিয়েছিল। যখন খেয়াল হলো তাড়াতাড়ি দৌড়ে এসে বলল, দোস্ত, কি হয়েছে তোর? চোখ খুল না ইয়ার। ভাইয়া, ওর কপাল থেকে তো রক্ত পড়ছে, তাড়াতাড়ি ওকে নিয়ে হসপিটালে চলুন। আরাফ আরশিয়াকে কোলে নিয়ে হাঁটা শুরু করলো।
ওর ফ্রেন্ডদের বলল এদিকটা সামলে নিতে, আর রিয়াজকে বলল ওর সাথে আসতে। রিয়াজ তাড়াতাড়ি ড্রাইভিং সিটে বসলো। আরাফ আরশিয়াকে কোলে নেওয়া অবস্থায় পিছনে বসলো। তারিন আরাফের পাশে বসে আরশিয়াকে অনবরত ডেকে চলেছে। গাড়ি হসপিটালের সামনে থামলে আরাফ আরশিয়াকে নিয়ে তাড়াতাড়ি নেমে ভিতরের দিকে হাঁটে দিল। তারিনও তার সাথে গেল। আরাফ রিসেপশনে জিজ্ঞেস করে একটা কেবিনে ঢুকে আরশিয়াকে বেরিয়ে শুয়ে দিল। এর মধ্যে ডক্টর এসে জিজ্ঞেস করলো। এনার কি হয়েছে? আরাফ অস্থির কণ্ঠে বলল, মাথায় আঘাত পেয়েছে, মাথা থেকে রক্ত পড়ছে। ডক্টর প্লিজ তাড়াতাড়ি কিছু করুন। তারিন কেবিনের এক কোণায় দাঁড়িয়ে কান্না করেই যাচ্ছে। ওর চোখের সামনে এখনো ভাসছে আরশিয়ার আঘাত পাওয়া দৃশ্য। আরাফ তারিনের কাছে এসে বলল আরশিয়ার ফ্যামিলি মেম্বারদের বলার জন্য। তারিন আরশিয়ার ফোন থেকে আরিশকে কল দিল। ফোন রিসিভ করে আরিশ বলল, কিরে বনু, আজকে হঠাৎ এই সময়ে কল দিলি? তারিন কাঁপা কাঁপা গলায় বলল, ভাইয়া আমি তারিন। তারিন, তুমি আরসিয়ার ফোন থেকে ফোন করেছো? আরসিয়া কোথায়? তারিন কান্না করতে করতে বলল, ভাইয়া আপনি তাড়াতাড়ি সিটি হসপিটালে চলে আসুন। আরিশ উদ্বিগ্ন কণ্ঠে বলল, হঠাৎ হসপিটালে আসবো কেন? আরসিয়া কোথায়? ওকে ফোন দাও। ও কোথায়? ও ঠিক আছে তো? তারিন কান্নার ফলে কিছু বলছে না। ওইদিকে আরিশ অনবরত জিজ্ঞেস করেই যাচ্ছে কি হয়েছে। আরাফ তারিনের থেকে ফোন নিয়ে আরিশকে বলল, ভাইয়া আরশিয়া কপালে ব্যথা পেয়েছে, কপাল থেকে রক্ত পড়ছে। আমরা ওকে নিয়ে হসপিটালে এসেছি, আপনিও তাড়াতাড়ি চলে আসেন। আমি আসছি। বলে আরিশ অফিস থেকে বেরিয়ে পড়ল। ডক্টর আরশিয়ার মাথায় ব্যান্ডেজ করে ওর হাতে স্যালাইন দিয়ে আরাফদের উদ্দেশ্যে বলল, আপনারা চিন্তা করবেন না, আমি দেখছি। চিন্তার কোনো কারণ নেই, আঘাতটা বেশি গুরুতর নয়। আমি সেলাই দিয়ে দিয়েছি, আশা করি কিছুক্ষণের মধ্যেই ওনার জ্ঞান ফিরবে। আপনাদের মধ্যেই কেউ একজন আমার সাথে আসুন, আমি মেডিসিনগুলোর নাম বলে দিচ্ছি। ওনার জ্ঞান ফিরলেই আমাকে বলবেন। রিয়াজ ডক্টরের সাথে গেল। আরাফ আরশিয়ার পাশে একটা টুলে বসলো আর তারিন আরশিয়ার পায়ের কাছে বেডে বসলো। কিছুক্ষণের মধ্যে আরশিয়ার জ্ঞান ফিরল। আরশিয়া চোখ খুলে উঠে বসার চেষ্টা করলো। আরাফ আরশিয়াকে উঠে বসতে সাহায্য করলো। আরাফ তারিনকে বলল ডক্টরকে ডেকে আনার জন্য। তারিন যেতেই আরাফ আরশিয়াকে ধমকে বলে উঠল, তুমি কি পাগল? মাথায় কিছু নাই তোমার? মারামারির ভিতরে ঢুকেছো কেন? হ্যাঁ, আপনার জন্য পাগল আমি। আর আপনাকে ওই লোকটা মারতে যাচ্ছিল, ওকে আটকাতেই আমি মারামারির ভেতরে গিয়েছি। আমাকে মারলে তোমার কি? আপনাকে মারলে আমার অনেক কিছু। আমার মন চাইতেছে খুন করে ফেলি তোমাকে। করুন খুন, আমি মানা তো করিনি, কিন্তু খুনের অস্ত্র হতে হবে আপনার ওই তীক্ষ্ণ চোখ জোড়া, আর সমাধি হতে হবে আপনার ওই প্রশস্ত বুকে। তাহলে আমি মরেও শান্তি পাবো। এই কথার পৃষ্ঠে কথা বলার মতো কিছুই খুঁজে পেল না আরাফ। এর মধ্যে তারিন ডক্টরকে সাথে নিয়ে কেবিনে ঢুকলো। পিছনে আরিশও আসলো। ডক্টর আরিশিয়াকে জিজ্ঞেস করলো, এখন কেমন লাগছে আপনার? মাথায় ব্যথা করছে। এটা স্বাভাবিক, আমি মেডিসিন দিয়ে দিয়েছি, সময় মতো খাবেন। আর 3-4 দিন পর ব্যান্ডেজটা খুলিয়ে নিয়ে যাবেন। এই কয়েকদিন ব্যান্ডেজ ভেজাবেন না। এখন আপনি রেস্ট নিন, বিকেলে আপনাকে ডিসচার্জ দেওয়া হবে। বলে ডক্টর চলে গেল। এবার আরিশ জিজ্ঞেস করলো, ব্যথা পেলি কিভাবে? ডক্টর সামনে থাকায় আরশিয়া এতক্ষণ আরিশকে দেখেনি। হঠাৎ আরিশের কণ্ঠ শুনে তাকিয়ে দেখে আরিশ ওর পাশে দাঁড়ানো। মানে ভাইয়া এমনি ব্যথা পেয়েছি। এমনি মানুষ কিভাবে ব্যথা পায়? আসলে উষ্টা খেয়ে ইটের উপর পড়ে গিয়েছিলাম। সত্যি কথা বল আরসিয়া। পাশ থেকে তারিন বলল, ভাইয়া আমি বলছি কি হয়েছে। তারিন আরিশকে বলল কিভাবে ব্যথা পেয়েছে। আরিশ সব শুনে আরশিয়ার দিকে তাকাতেই, দেখো ভাইয়া, মানুষের যান বাঁচানো কিন্তু ফরজ। সেটা না হয় মানলাম, তুই তো ওকে ডেকেও সমাধান করতে পারতি। তুই মারামারি করতে গেলি কেন? তখন আমার মাথা কাজ করে নাই। তুই বাসায় চল, তোর মাথাকে কিভাবে কাজ করাতে হয় তা আমি দেখে নিব। আরাফের দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ ভাই ওকে হসপিটালে নিয়ে আসার জন্য। ও তো আমার জন্যই ব্যথা পেয়েছে, তাই এটা আমার দায়িত্ব। ধন্যবাদ দিবেন না প্লিজ। এরই মধ্যে রিয়াজ ওষুধ নিয়ে এলো। আরশিয়ার দিকে তাকিয়ে বলল, এখন কেমন লাগছে ছোট আপু? আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া, শুধু মাথায় একটু ব্যথা করছে। আরশিয়া আরিশের দিকে তাকিয়ে বলল, চলো ভাইয়া বাসায় যাই। বাসায় যাই মানে কি? ডক্টর তোকে বিকেল পর্যন্ত থাকতে বলেছে। তুই তো জানিস হসপিটালে থাকতে আমার ভালো লাগে না। ভালো না লাগলেও কিছুই করার নাই। তুই আমাকে নিয়ে যাবি নাকি আমি একা একাই চলে যাব? অসুস্থ শরীরেও
তুই আমাকে থ্রেট দিচ্ছিস? হ্যাঁ দিচ্ছি, এখন আমাকে নিয়ে যাবে কিনা বল। তুই বস, আমি ফর্মালিটি পূরণ করে আসছি, আর একজন নার্সকে পাঠিয়ে দিচ্ছি স্যালাইন খোলার জন্য। বলে আরিশ চলে গেল। আরিশ যেতেই আরশিয়া তারিনকে বলে উঠল, তুই ভাইয়াকে সত্যিটা বললি কেন? বলবো না তো কী করবো? তুই জানিস আমি কত ভয় পেয়েছিলাম। আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া, বেশি কিছু হয়নি। আরিশ সাথে একজন নার্স নিয়ে এলো। নার্স স্যালাইন খুলতেই আরশিয়া লাফ দিয়ে নিচে নেমে গেল। সবাই অবাক, একটু আগে এই মেয়ের কপাল ফাটলো আর এখন সে লাফালাফি শুরু করে দিয়েছে। আরশিয়া সবাইকে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে বলল, আশ্চর্য, তোমরা সবাই আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? আরাফ থমকে বলল, তোমার না কপালে ব্যথা? ব্যথা নিয়ে লাফালাফি করছো কেন? ব্যথা তো কপালে, পায়ে তো আর না। আরিশের দিকে তাকিয়ে বলল। চল ভাইয়া, বাড়ি যাই। আরিশ আরাফ আর রিয়াজের সাথে হ্যান্ডশেক করে ধন্যবাদ দিয়ে তাদের থেকে বিদায় নিল। তারিনকে বলল তাদের সাথে আসতে, তাকে বাড়ি পৌঁছে দিবে। তারিন বাধা দিয়ে বলল সে একা যেতে পারবে, তাই আরিশ আরশিয়াকে নিয়ে বাড়ি চলে গেল। কি হয়েছে তোর আরশিয়া? মাথায় ব্যান্ডেজ কেন? কি হয়েছে মামুনিকে বলো। কিভাবে ব্যথা পেলি? আরশিয়া আর আরিশ বাসায় আসার পর দরজা খুলে আয়েশা বেগম বিচলিত কণ্ঠে একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে। আরশিয়া আসার পথে গাড়িতে আরিশকে রিকোয়েস্ট করেছে বাসায় যেন সে সত্যি কথা না বলে। আরিশও তাকে বলে দিয়েছে এরকম ঘটনা দ্বিতীয়বার যেন না হয়। আরিশ তার মাকে থামাতে আরশিয়ার শিখিয়ে দেওয়া কথা বলল। মা, বনু উষ্টা খেয়ে ইটের ওপরে পড়ে ব্যথা পেয়েছে। টেনশনের কিছু নেই, ডক্টর বলেছে 1 সপ্তাহের মধ্যে সব ঠিক হয়ে যাবে। বেশি কিছু হয়নি বলছিস? অল্প ব্যথায় ব্যান্ডেজ করার মতো মেয়েও না। আরশিয়া তার মামুনিকে থামাতে বলল। সত্যি বেশি কিছু হয়নি মামুনি, তুমি টেনশন করো না। এর মধ্যেই আরশিয়ার বাবা নিচে নেমে এসেছেন। তিনি আজকে লাঞ্চ টাইমেই বাসায় চলে এসেছেন। আরশিয়ার মাথায় ব্যান্ডেজ দেখে কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে রইলেন। এরপর তাড়াতাড়ি নিচে এসে মেয়েকে বুকে জড়িয়ে নিলেন। এত আদরের মেয়ে তার, মেয়ের গায়ে সামান্য আঁচড় লাগলেও মনে হয় তার হৃদয়ে রক্তক্ষরণ হয়। এসব কিভাবে হলো মা? আরশিয়া জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল। এখন না চাইলেও তাকে বাবার কাছে মিথ্যে বলতে হবে, না হলে বাবা যে অনেক বেশি কষ্ট পাবেন। আসলে বাবা, আমি বেখেয়ালিভাবে হাঁটতে যেয়ে উষ্টা খেয়ে ইটের ওপর পড়ে গিয়েছিলাম। ডক্টর বলে দিয়েছে বেশি কিছু হয়নি, তুমি টেনশন করো না বাবা। এরপর সাবধানে চলাফেরা করবে মা। তুমি তো জানো তুমি আমার একমাত্র সন্তান। তুমি ব্যথা পেলে বাবা যে অনেক কষ্ট হয়। তুমি কষ্ট পেও না বাবা, এরপর আমি সব সময় সাবধানে চলাফেরা করব। এখন একটু হাসো। আবরার সাহেব মেয়ের কথায় মুচকি হাসলেন। ডাইনিং থেকে আয়েশা বেগম বলল, বাবা মেয়ের ভালোবাসা শেষ হলে আরশিয়া তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়, সবাই একসাথে লাঞ্চ করব। মামনি, আমার ছোট বাবাটা কোথায় গো? রুষা ওকে খাবার খাইয়ে ঘুম পাড়াতে নিয়ে গেছে, তুই ফ্রেশ হতে যা। আয়েশা ঘরে এসে জামা কাপড় নিয়ে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে এসে নিচে গিয়ে টেবিলে বসে পড়ল। আরশিয়া নিজের হাতে খেতে নিবে তার আগে তার বাবা তার মুখের সামনে খাবার ধরে রেখেছে। সে তার বাবার দিকে তাকাতেই তার বাবা বলল, এই অসুস্থ শরীর নিয়ে আমার মাটাকে কষ্ট করে নিজের হাতে খেতে হবে না। বাবা খাইয়ে দিচ্ছি, খাও। খাওয়া শেষ করে রুমে যেয়ে ঔষধ খেয়ে রেস্ট নাও। আরশিয়াও ভদ্র মেয়ের মতো বাবার হাতে খেয়ে রুমে এসে পড়ল। রুমে এসে ওষুধ খেয়ে বিছানায় শুয়ে পড়ল। মাথায় ব্যথা প্লাস ওষুধ খাওয়ায় তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল। হঠাৎ অনুভব করলো ছোট ছোট হাতে কেউ তাকে ধাক্কা দিয়ে ডাকছে। আত্মা, ও আত্মা, ওঠো না। আরশিয়া পিটপিট করে চোখ খুলে দেখে আরুষটাকে ডাকছে। ও আরুষকে নিজের সাথে জড়িয়ে নিয়ে আবার চোখ বন্ধ করে নিল। আত্মা, তোমার মাথায় কি হয়েছে? আরশিয়া ঘুমো ঘুমো কণ্ঠে বলল, আত্মাটা ব্যথা পেয়েছে, তুমি একটু আদর করে দাও তো। আরুষ তার ছোট ছোট হাতে আরশিয়ার ব্যথার জায়গায় হাত বুলিয়ে দিচ্ছে, সাথে চুমোও দিচ্ছে। আত্মা, ওঠো না, আমি তোমার সাথে খেলবো। আরশিয়া উঠে বসলো। ও বুঝে গেছে আরুষ এখন তাকে আর ঘুমাতে দিবে না। উঠে ফ্রেশ হয়ে আরুষের সাথে কিছুক্ষণ খেললো। এর মধ্যে তারিন তাকে ফোন দিল। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে তারিন বলে উঠল, এখন কেমন লাগছে দোস্ত? মাথা ব্যথা কমেছে? হ্যাঁ, কিছুটা কমেছে। তুই জানিস আমি কত ভয় পেয়েছিলাম। আমি তোকে ওভাবে দেখে তোদের কাছে গিয়ে দেখি আরাব ভাইয়া অবাক হয়ে তোর দিকে চেয়ে আছে, যেন সে বুঝতেই পারছে না কি থেকে কি হলো। আমি যখন ভাইয়াকে বললাম তোকে নিয়ে হসপিটালে যাওয়ার কথা, তখন ভাইয়া তোকে এক ঝটকায় কোলে নিয়ে হাঁটা দিল। এমনকি সারা রাস্তা ভাইয়া তোকে কোলে নিয়ে এসেছিল। এরপর তারিন আরশিয়াকে সমস্ত ঘটনা বলল। পুরো ঘটনা শুনে সে অবাক। আরাফ তাকে কোলে নিয়েছিল কথাটা ভাবতেই তার লজ্জা লাগছে।
তাও নাকি সারা রাস্তা কোলে নিয়েছিল। উফ, সে আর ভাবতে পারছে না। তারিনের সাথে কিছুক্ষণ কথা বলে নিচে চলে গেল আরুষকে নিয়ে। অপরদিকে আরাফ নিজের ব্যালকনিতে বসে আজকের ঘটনা ভাবছে। 2 দিন আগে দেখা হওয়া একটা মেয়ে তার জন্য কপাল ফাটিয়ে ফেলল। আরাফের মা আরাফের রুমে এসে তাকে না পেয়ে ব্যালকনিতে গিয়ে দেখে তার ছেলে গভীরভাবে কি যেন ভাবছে। সে আরাফের কাঁধে হাত রাখতেই আরাফ হকচকিয়ে উঠল। কি নিয়ে এত ভাবছো? কিছু না। আচ্ছা মা, একটা মানুষ কেন তোমার উপর আসা আঘাত থেকে তোমাকে বাঁচাবে? যদি সে আমাকে ভালোবাসে বা পছন্দ করে তখন। কিন্তু তুই হঠাৎ এই কথা জিজ্ঞেস করলি কেন? আরাফ তার মাকে আরশিয়ার সাথে দেখা হওয়া থেকে শুরু করে আজকের পর্যন্ত সব ঘটনা খুলে বলল। সব শুনে আরাফের মা বললেন, মেয়েটা হয়তো তোকে ভালোবাসে। কিন্তু মা, মেয়েটার সাথে আমার দেখা হয়েছে মাত্র 2 দিন আগে। কাউকে ভালো লাগতে বা ভালোবাসতে 2 বছরও লাগে না, আবার 2 মাসও লাগে না। কাউকে ভালোবাসার জন্য 2 মিনিট যথেষ্ট। মেয়েটাকে একদিন বাড়ি নিয়ে আসিস, আমিও দেখতে চাই কোন মেয়ের এত সাহস যে আমার আরিয়ান আরাফকে ধমক দিতে পারে, এমনকি তার জন্য কপালটাও ফাটালো। এখন ডিনার করতে নিয়ে আয়। আরাফ ডিনার করে ঘরে এসে ভাবলো আরশিয়াকে ফোন দিবে কি দিবে না। পরক্ষণে ভাবলো মেয়েটার একবার খোঁজ নেওয়া দরকার। তাই আর বেশি কিছু না ভেবে আরশিয়াকে কল দিল। আরশিয়া নিজের রুমের ব্যালকনিতে রাখা দোলনায় বসেছিল। ডিনার করে ঘরে এসে ওষুধ খেয়ে ঘুমানোর চেষ্টা করেছিল। ঘুম না আসায় ব্যালকনিতে চলে এসে পাশে ফোন বাজতেই হাতে নিয়ে দেখে আরাফ কল দিয়েছে। রিসিভ করে বিনয়ী স্বরে সালাম দিল। ও পাশ থেকে সালামের উত্তর দিয়ে আরাফ জিজ্ঞেস করলো, ব্যথা কি কমেছে নাকি বেড়েছে? না, বাড়েনি, আগের তুলনায় এখন অনেকটা কম। শোনো, আগামী 2 দিন ভার্সিটিতে আসার দরকার নেই, তুমি বাসায় রেস্ট নাও। আপনি কি আমাকে অর্ডার করছেন? অবশ্যই অর্ডার করছি। গতকাল তুমি আমাকে অর্ডার করেছো, আজ আমি তোমাকে। সমান সমান। আর শোনো মেয়ে, আমি তোমার সিনিয়র। জুনিয়রদের সবসময় সিনিয়রদের কথা শুনে চলতে হয়, তাই তুমিও আমার কথা শুনবা, বুঝেছো? জি, বুঝেছি। ওষুধ ঠিকমতো খাচ্ছো? জি। আপনি ডিনার করেছেন? হ্যাঁ, করেছি। এই অসুস্থ শরীর নিয়ে জেগে থাকার দরকার নেই, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো আর নিজের খেয়াল রেখো। জি, আপনিও নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। বলে আরাফ কল কেটে দিল। আরশিয়া শুয়ে এদিক ওদিক করছে, তার ঘুম আসছে না। আর মধ্যে তার ফোন বেজে উঠল। ফোনের স্ক্রিনে নাম্বারটা দেখে ঠোঁটের কোণে মুচকে হাসি চলে এলো, সাথে কিছু লুকায়িত অভিমান। ফোন রিসিভ করে চুপচাপ বসে রইল। উপর পাশের ব্যক্তির প্রথমে কথোপকথন শুরু করলো। আমার কলেজাটা কি করে? তোমাকে খুন করার প্ল্যান করে। খুন করার কারণটা বললে এই অধম আপনার কাছে কৃতজ্ঞ থাকতো। তুমি আমার সাথে কথা বলো না কতদিন? রাগ করে না কলেজা, আমি একটু বিজি ছিলাম তাই ফোন করা হয়নি। এখন ফ্রি, তাই এখন থেকে সবসময় খোঁজ খবর রাখবো। আরশিয়া যার সাথে এখন কথা বলছে সে হলো আরশিয়ার খালাতো ভাই নাবিল, যে কিনা আরশিয়ার সব সময়ের ক্রাইম পার্টনার। ভাই কম, বন্ধু বেশি। আরশিয়া মন খারাপ করে বলল, আমি তোমাকে মিস করছি। তোমাকে অনেক কিছু বলার আছে। তুমি দেশে আসবে কবে? আমিও আমার কলেজাকে অনেক মিস করছি। তোর হিটলার খালু নিজে না এসে আমাকে জোর করে পাঠিয়ে দিয়েছে, বলেছে আমাকে ছাড়া নাকি কাজ হবেই না। তাই তো আমার আশা আমি খুব তাড়াতাড়ি কাজ শেষ করে দেশে ফিরবো। আমি তোমার অপেক্ষায় থাকবো। আমিও আমার কলেজটাকে দেখার অপেক্ষায় আছি। এখন বল, তোর জন্য আসার সময় কি আনবো? চকলেট। অনলি চকলেট? ওকে, নিয়ে আসবো। আরশিয়া নাবিলের সাথে কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে গেল। বিগত 2 দিন ধরে বাড়িতে বসে অলস সময় কাটাচ্ছে আরশিয়া। আয়েশা বেগম তাকে ভার্সিটিতে যেতে দিচ্ছে না। বলেছেন যতদিন পুরোপুরি সুস্থ না হবে ততদিন ভার্সিটি যাওয়া বন্ধ। সারাদিন শুয়ে বসে আরুষের সাথে খেলে সময় কাটাচ্ছে আরশিয়া। গতকাল বিকেলে তারিন এসেছিল দেখা করতে। তারিন বলেছে জিসান নাকি আরশিয়ার কথা জিজ্ঞেস করেছে, আরশিয়া কেমন আছে, আরশিয়ার ফোন নম্বরও চেয়েছে। তারিন তা কৌশলে এড়িয়ে গিয়েছে। অতঃপর তারিন কিছুক্ষণ গল্প করে চলে গেছে। আরশিয়া ভাবলো কালকে সে ভার্সিটিতে যাবেই যাবে, ওইদিকেও তাকে আটকাতে পারবে না। 2 দিন ধরে আরাফের সাথে কথা হয় না। আরশিয়া ল্যাপটপ নিয়ে বসেছিল অফিসের কিছু কাজ করার জন্য। ল্যাপটপ বন্ধ করে ভাবলো আরাফকে কল দিবে। যেই ভাবে সেই কাজ। 2 বার রিং হওয়ার পর 3 বারের সময় আরাফ ফোন রিসিভ করলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আমি কেমন আছি সেই খবর নেওয়ার মতো সময় কি আপনার কাছে আছে? আপনি তো মহা বিজি ব্যক্তি।
আরাফ বুঝলো আরশিয়া তার সাথে অভিমান করেছে। সে নিজের হয়ে সাফাই গাইতে বলে উঠল, আসলে আমি একটু বিজি ছিলাম ওই দিনের মারামারির ঘটনাটা নিয়ে, তাই তোমার খবর নিতে ভুলে গিয়েছিলাম। আপনি খুবই খারাপ, আমি আপনার সাথে আর কথা বলবো না। আরশিয়ার কথা শুনে আরাফ মনে মনে কিছুটা হাসলো। এই মেয়েটা এখন তার নামে অভিযোগ করাও শুরু করেছে। আর কি কি করবে আল্লাহ মালুম। মেয়েরা তার সাথে একেবারেই কথা বলে না এমনটা নয়, বলে খুবই অল্প। ভার্সিটির বিপি হওয়ার দরুন কোনো সমস্যার সম্মুখীন হলে অভিযোগ করতে তার সাথে কথা বলে। আর এই মেয়ে তার কাছে তার নামেই অভিযোগ করছে। আমি জানি আমি খারাপ, নতুন কিছু বলো। আর তুমি কথা না বললে আমার কোনো সমস্যা নেই, উল্টা আমার তো আরও ভালো। হ্যাঁ, ভালো তো হবেই, আপনাকে আর কেউ জ্বালানোর মতো থাকবে না। ঠিক ধরেছ। আপনি সেটা ভেবে থাকলে সেগুড়ে বালি। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমি আপনাকে জ্বালাবো। আমি ছাড়া অন্য কেউ আপনাকে জ্বালাতে পারবে না। আপনার জ্বালানোর অধিকার শুধু আমার। আমি কি তোমাকে সেই অধিকার দিয়েছি? আমাকে অধিকার দিতে হয় না, আমি নিজেটা নিজে আদায় করে নিতে পারি, বুঝেছেন? বুঝলাম। এখন বলো, তোমার কপালের ব্যথার কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো, এখন আর ব্যথা নেই। নিয়ম করে ওষুধ খাবে আর নিজের খেয়াল রাখবে। এখন রাখছি, আমার কিছু কাজ আছে। আরাফ ফোন রাখার পরে আরশিয়া আবার ল্যাপটপ নিয়ে বসে। অফিসের কিছু কাজ এখনো বাকি, সেগুলো কমপ্লিট করে নিচে গেল ডিনার করার জন্য। ডিনার করে ঘরে এসে তারিনকে ফোন করে জানিয়ে দিল কালকে সে কলেজে যাবে। এরপর ঘুমিয়ে গেল। সকাল সকাল আরশিয়া রেডি হচ্ছে ভার্সিটি যাওয়ার জন্য। রেডি হয়ে নিচে নামতেই আয়েশা বেগমের প্রশ্নের সম্মুখীন হতে হলো তাকে। এত সকালে রেডি হয়ে কোথায় যাচ্ছিস? ভার্সিটি যাচ্ছি মামুনি। তোকে না বললাম সুস্থ না হওয়ার আগে যেতে? আমি এখন সম্পূর্ণ সুস্থ আছি মামুনি, তুমি টেনশন করো না। আর এই 3 দিনে আমার অনেকগুলো ক্লাস মিস হয়ে গিয়েছে, সামনে পরীক্ষা আছে, তাই আজকে যেতেই হবে। তুমি প্লিজ রাগ করো না। আবার রাগ করাতে তোদের কিছু আসে যায় নাকি? ভার্সিটি যাবি যা, কিন্তু আরিশ তোকে দিয়ে আসবে। ওকে বলে আরশিয়া খাওয়া শুরু করলো। খাওয়া শেষ করে আরিশের সাথে ভার্সিটির জন্য বেরিয়ে পড়লো। আসার পথে আরিশ তাকে বারবার নিষেধ করলো কোনো প্রকার মারামারিতে না জড়াতে। সেও সম্মতি দিল। আরিশ আরশিয়াকে ভার্সিটির সামনে নামিয়ে দিয়ে চলে গেল। আরশিয়া তাকিয়ে দেখে তারিন তার জন্য গেটের সামনে দাঁড়িয়ে আছে। অতঃপর দুজন একসাথে ভার্সিটির ভিতরে চলে গেল। আরশিয়া চারপাশে চোখ বুলিয়ে আরাফকে খুঁজছে। খুঁজতে খুঁজতে একসময় পেয়েও গেল। বাইকের সাথে হেলান দিয়ে রিয়াজের সাথে কোনো বিষয় নিয়ে আলোচনা করছে আরাফ। আরশিয়া তারিনকে নিয়ে সেদিকে চলল। আরশিয়াকে দেখে রিয়াজ বলে উঠল, আরে ছোট আপু সে, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তা ক্লাসে না গিয়ে এইদিকে কি করছো? আপনাদের সাথে কথা বলতে এলাম। আপনারা তো আর আমার খবর নেবেন না, তাই আমি নিতে এলাম। আসলে একটু ব্যস্ত ছিলাম তো, তাই তোমার খবর নেওয়া হয়নি, সরি। সমস্যা নাই। তা আপনার বন্ধু কি বোবা হয়ে গেল নাকি? আরাফ ধমকেশ্বরে বলে উঠল, এই মেয়ে, তুমি আমাকে বোবা বলছো? কেন শুনতে পাননি? বোবা না হলে নিশ্চয়ই কথা বলতেন। তা কি কথা শুনতে চাও? প্রেমময় বাক্য। বলে তারিনকে নিয়ে দৌড়ে চলে এলেও। ওখানে থাকলে আরাফ নিশ্চয়ই তাকে একটা রাম ধমক দিত। আর এদিকে আরাফ ভেবাচেকা খেয়ে আরশিয়াদের যাওয়ার দিকে তাকিয়ে আছে। যখন বুঝলো আরশিয়া ওর ভয়ে পালিয়েছে, তখন শব্দ করে এসে ফেলল। ক্লাস চলছে। প্রথম সারি 3 নম্বর বেঞ্চে বসে আরশিয়া ও তারিন মনোযোগ দিয়ে জিসান স্যারের কথা শুনে যাচ্ছে। পালানোর ফাঁকে ফাঁকে জিসান আরশিয়ার দিকে তাকাচ্ছে। সেটা আরশিয়া ও তারিন দুজনেই লক্ষ্য করেছে। ক্লাসের শেষের দিকে যাওয়ার আগে জিসান আরশিয়ার উদ্দেশ্যে বলে উঠল, মিস আরশিয়া, ক্লাসে এসে আমার সাথে দেখা করবেন। আরশিয়া মাথা নেড়ে সাই দিল, কারণ এছাড়া আর কোনো উপায় নেই। শত হোক জিসান তার শিক্ষক, তাকে জিসানের কথা শুনতে হবে। কিন্তু সে ভাবছে জিসান কেন তাকে ডাকবে। ভাবতে ভাবতে ক্লাস শেষ, এবার জিসানের সাথে যাওয়ার পালা। তারিন তাকে ইশারায় যেতে বলল, সাথে এই আশ্বাসও দিল যে কিছু হবে না। জিসান আগে আর আরশিয়া তার পিছন পিছন যাচ্ছে। কেবিনে ঢুকে জিসান আরশিয়াকে চেয়ারে বসতে বলে সে গিয়ে নিজের চেয়ারে বসলো। অস্বস্তি নিয়ে আরশিয়া চেয়ারে বসে পড়ল। এই 3 দিন আসেননি কেন? অ্যাকচুয়ালি স্যার, আমি একটু অসুস্থ ছিলাম, তাই আসতে পারিনি। এখন কেমন আছেন? জি, এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। কিছু সিট আরশিয়ার সামনে রেখে বলল, এই নিন, এখানে সব পড়া আছে যেগুলো আপনি মিস করেছেন। আপনার কষ্ট করার দরকার ছিল না স্যার, আমি তারিনের কাছ থেকে নিয়ে নিতে পারতাম। আপনাকে কে বলল এতে আমার কষ্ট হয়েছে? মানে? কিছু না, মন দিয়ে পড়াশোনা করবেন। আর আপনার ফোন নাম্বারটা দিন তো।
আরশিয়া অবাক হয়ে বলল, কেন? আমি আপনার শিক্ষক, আমার কাছে আপনার নাম্বার থাকতেই পারে, স্বাভাবিক। আরশিয়ার ইচ্ছে না থাকা সত্ত্বেও নাম্বার দিতে হলো। যতই হোক শিক্ষক বলে কথা। নাম্বার দেওয়া শেষে আরশিয়া বলে উঠল, স্যার এবার কি আমি যেতে পারি? জি, যেতে পারেন। আর পড়াশোনায় কোথাও সমস্যা হলে নির্দ্বিধায় বলবেন। আরশিয়া মাথা নেড়ে সাই জানিয়ে বাইরে চলে এলো। বাইরে এসে দেখে তারিন সেখানে আগে থেকেই দাঁড়িয়ে আছে। আরশিয়াকে দেখে তারিন জানতে চাইল জিসান কী বলার জন্য তাকে ডেকেছে। আরশিয়া হাতের শিট দেখিয়ে ভিতরে জিসানের সাথে তার কী কথা হয়েছে সব বলল। সব শুনে তারিন বলল, আমি তোকে বলেছিলাম না জিসান স্যার তোকে পছন্দ করে। এখনকার ঘটনার পর তো আমি পুরোপুরি শিওর যে জিসান স্যার তোকে পছন্দ করে। সে পছন্দ করতেই পারে, সেটা তার ব্যাপার, কিন্তু আমি অন্য কাউকে ভালোবাসি। এখন ক্যান্টিনে চলে কিছু খেয়ে আসি। ক্যান্টিনে যেয়ে দেখলো আরাফ, রিয়াজ তাদের কিছু ফ্রেন্ডসদের সাথে আড্ডা দিচ্ছে। আরশিয়া তাদের কাছে গিয়ে বলল, আসসালামু আলাইকুম ভাইয়ারা, কেমন আছেন? আরশিয়ার কথা শুনে সবাই পিছন ঘুরল। আরাফ এতক্ষণ বন্ধুদের সাথে কথা বলায় ব্যস্ত ছিল, সে খেয়ালই করেনি আরশিয়াকে। আরাফের বন্ধুদের মধ্যে থেকে একজন বলল, ওয়ালাইকুম আসসালাম। আমরা সবাই ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো নেই। কেন? এই যে আপনারা আপনাদের ভাবিকে ভাইয়ার সাথে কথা বলতে না দিয়ে নিজেরা তার সাথে আড্ডা দিচ্ছেন, সেটা কি ঠিক? ভাবি, কার বউ তুমি? এখন আপাতত কারো বউ নাই, কিন্তু হতে কতক্ষণ? বলে আরাফের দিকে ইশারা করলো। সবাই আরাফের দিকে তাকিয়ে আছে। সবাইকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে বলল, আজব, সবাই আমার দিকে তাকিয়ে আছিস কেন? কিছু না, এমনি। এই সবাই চল, আমরা একটু ঘুরে আসি। আরাফ আর রিয়াজ বাদে সবাই চলে গেল। আরশিয়া আরাফের পাশে চেয়ারে বসে পড়লো আর তারিন তার পাশে। এর মধ্যে আরশিয়াদের খাবার চলে এলো। খেতে খেতে আরশিয়া আরাফের উদ্দেশ্যে বলল, ভিপি সাহেব, আপনার কাছে আমার কিছু অভিযোগ আছে। কি অভিযোগ? একজনের তীক্ষ্ণ চোখের চাউনি, নজর কাড়া হাসি, রক্তিম চেহারার সৌন্দর্য আমাকে ঘুমাতে দেয় না। চোখ বন্ধ করলেই তার মুখটা ভেসে ওঠে। আরাফ একটা ভ্রু উঁচু করে জিজ্ঞেস করলো, নাম কি তার? আরিয়ান খান আরাফ। তা কি শাস্তি চাও তার? বেশি কিছু না, সারাদিন যেন আমি তাকে আমার চোখের সামনে দেখতে পারি। আরাফ চিন্তিত ভঙ্গিতে বলে উঠল, সেটা তো সম্ভব নয় মেয়ে। কেন? সে চাইলেও তোমার সামনে সারাদিন বসে থাকতে পারবে না, কারণ তার তোমার সামনে বসে থাকা ছাড়াও আরও অনেক কাজ আছে। তার মানে কি সে চায় আমার সামনে বসে থাকতে? আমি কি জানি, তাকে গিয়ে জিজ্ঞেস করো। বলে মুচকি হেসে রিয়াজদের সাথে নিয়ে চলে গেল। আরাফকে হাসতে দেখে রিয়াজ রুকুজকে জিজ্ঞেস করলো, প্রেমে পড়ে গেলি নাকি বন্ধু? কার? আরশিয়া নামের রমণের। আরে না। তাহলে তুই ওকে কিছু বললি না কেন? ওর কথাগুলো শুনতে ভালো লাগে তাই কিছু বলি না। আমার তো সামথিং সামথিং মনে হচ্ছে। কানের নিচে দিব একটা থাপ্পড়, দেখবি আর কিছু মনে হবে না। রিয়াজ আর কিছু বলল না। বেশি বললে সত্যি কখন যেন একটা দিয়ে দেয়, তাই চুপ থাকাই শ্রেয়। আরশিয়া তারিন খাওয়া শেষে ক্লাসে চলে গেল। ক্লাস শেষ করে আরশিয়া তারিনকে বিদায় দিয়ে সোজা বাসায় চলে এলো। বাসায় এসে ফ্রেশ হয়ে লাঞ্চ করে সে এখন রেডি হচ্ছে। কালো কোট প্যান্ট, ভিতরে হোয়াইট শার্ট, কালো শু, হাতে কালো ওয়াচ, মুখে হালকা মেকআপ, ব্যাস এতেই সে রেডি। এখন শুধু পারফিউম লাগানো বাকি। পারফিউম লাগিয়ে মামুনিকে বলে সে বের হয়ে গেল অফিসের উদ্দেশ্যে। আজকে বিকাল 4টায় খান ইন্ডাস্ট্রির সাথে তাদের একটা মিটিং আছে, সেখানে তাকে প্রেজেন্টেশন দিতে হবে। অফিসের সামনে এসে গাড়ি থেকে নেমে ভিতরে তার বাবার কেবিনে চলে গেল। বাবা, আমাকে কেমন লাগছে? মাশাল্লাহ, আমার মাটাকে অনেক সুন্দর লাগছে। তা আমার মা কি রেডি প্রেজেন্টেশনের জন্য? রেডি। তাহলে চলে যাওয়া যাক। মিটিং রুমে মিটিং চলছে। আরশিয়া কনফিডেন্সের সাথে প্রেজেন্টেশন দিচ্ছে। ভেতরে ভেতরে সে অনেক নার্ভাস, কিন্তু বাইরে তা প্রকাশ পেতে দিচ্ছে না। তার বক্তব্য শেষ হতেই সবাই হাততালি দিয়ে উঠল। খান ইন্ডাস্ট্রির মালিক আহমেদ খান বললেন, কংগ্রেচুলেশন মিস্টার চৌধুরী, আমার আপনার প্রেজেন্টেশন ভালো লেগেছে। আমি আপনার সাথে কাজ করতে চাই। থ্যাংক ইউ। আপনাদের সাথে কাজ করতে পারলে আমিও খুশি হব। আহমেদ খান আরশিয়ার উদ্দেশ্যে বললেন, তোমার প্রেজেন্টেশন দেওয়ার ধারণ আমার খুব পছন্দ হয়েছে। তা মামনি, তোমার নাম কি? তোমাকে তো এর আগে দেখিনি। আবরার চৌধুরী আরশিয়াকে কাছে ডেকে আহমেদ খানকে বললেন, আমার একমাত্র মেয়ে আরশিয়া। একেবারে বাবার মতো হয়েছো। তুমি কোন ক্লাসে পড়ো মামনি? জি, আমি এবার অনার্স প্রথম বর্ষে পড়ি।
তুমি এইটুকু বয়সে তোমার বাবাকে সাহায্য করছো, আর আমার অনার্স ৪৪ বর্ষে পড়ুয়া ছেলে সারাদিন এদিক সেদিক ঘুরে বেড়ায়। আফসোস। দোয়া করবেন আঙ্কেল। অবশ্যই মামনি। আহমেদ সাহেবের সাথে কিছুক্ষণ কথা বলল। আহমেদ সাহেব তাদেরকে অফার করলো একসাথে ডিনার করার জন্য। আবরার সাহেবও মানা করতে পারলেন না, তাই সবাই একসাথে ডিনার করে আরশিয়া বাবা আর ভাইয়ার সাথে বাসায় চলে এলো। সময় প্রবাহমান নদীর মতো, তার নিজ গতিতে চলে, কখনো কারোর জন্য অপেক্ষা করে না। তেমনি দেখতে দেখতে আরশিয়াদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষার সময় হয়ে গেছে। দিন 15 পরে আরশিয়ার পরীক্ষা, তাই সবকিছু বাদ দিয়ে আরশিয়া পড়াশোনায় মনোনিবেশ করছে। রেজাল্ট খারাপ হওয়া যাবে না, যদিও সে মোটামুটি ধরনের স্টুডেন্ট, বেশি মেধাবীও না আবার একেবারে খারাপও না। এখন সময় রাত 8টা নাগাদ হবে। আরশিয়া মন দিয়ে পড়ছে, এর মধ্যে তার খালাতো বোন নিশি ফোন দিয়েছে। ফোন রিসিভ করতেই ও পাশ থেকে নিশি আতঙ্কিত স্বরে বলে উঠল, সর্বনাশ হয়ে গেছে রে আরশু, সর্বনাশ। কার সর্বনাশ হলো? আরে বাবা আমার বিয়ের জন্য ছেলে দেখা শুরু করেছে। তুই তো জানিস আমি একজনকে ভালোবাসি, ওর এখনো অনার্স শেষ হয়নি, তাই বাবা মাকে ওর কথা বলতে পারছি না। তুই একটু সাহায্য কর আরশু, তুই আম্মুকে বোঝা। তুই বললে আম্মু তোর কথা শুনবে। তুই বাসায় আয়। আরে দম নাও, আমি কালকে আসবো তোমাদের বাসায়, টেনশন করো না। আর ছেলে দেখা শুরু করেছে, বিয়ে তো আর দিয়ে দেয়নি। রিল্যাক্স, আমি কাল এসে খালামণির সাথে কথা বলবো। তুই এসে আম্মুকে বোঝা। ঠিক আছে, এখন রাখি, সামনে পরীক্ষা আছে, এখন পড়তে হবে। আরশিয়া ফোন রেখে পড়ায় মনোযোগ দিল। ইদানিং ভার্সিটি আর অফিসে তার সময় কাটে, বাসায় খুব কম সময় থাকা হয়। আরশিয়া পড়ছে, এমন সময় নিচে থেকে আয়েশা বেগমের কণ্ঠ শোনা যাচ্ছে। তিনি আরশিয়াকে ডাকছেন ডিনার করার জন্য, তাই আরশিয়া বই বন্ধ করে ডিনার করার জন্য নিচে চলে গেল। টেবিলে বসতেই আয়েশা বেগম আরশিয়াকে খাবার বেড়ে দিল, সেও চুপচাপ খাচ্ছে। আগামী কিছুদিন তোমার অফিসে যাওয়ার দরকার নেই, সামনে পরীক্ষা, মন দিয়ে পড়ো। আরশিয়া খাচ্ছিল, এর মাঝে বাবার কথা শুনে বলল, আমার সমস্যা নেই বাবা, আমি সব সামলে নিতে পারবো। আমি জানি আমার মা সব সামলাতে পারবে, কিন্তু আমি চাই না তুমি এত প্রেশার নাও। পরীক্ষা শেষ হলে আবার অফিসে যেও। ওকে বাবা, আর কালকে আমি একটু খালামণিদের বাসায় যাব। অনেকদিন যাওয়া হয় না, তাই খালামণি নাকি আমাকে অনেক মিস করছে, তাই যেতে বলেছে। ওকে, যেও। খাবার টেবিলে আর কোনো কথা হলো না। আরশিয়া খেয়ে নিজের রুমে এসে ব্যালকনিতে গেল। অনেকদিন রাতের সৌন্দর্য দেখা হয় না, তাই কিছুক্ষণ দোলনায় বসে রাতের শহরের দৃশ্য দেখে ঘরে চলে গেল। তাকে এখন পড়তে হবে, না হলে পরীক্ষা খারাপ হবে। তাই আর কোনো কিছু না ভেবে পড়ায় মন দিল। টানা 2 ঘন্টা পরে আরশিয়া বই রেখে ঘুমিয়ে গেল। সকালবেলা উঠে আরশিয়া তৈরি হচ্ছে তার খালামণিদের বাসায় যাওয়ার জন্য। তৈরি হয়ে মামনিকে বলে সে বের হয়ে গেল। আরশিয়ার মায়েরা 2 বোন 1 ভাই। আরশিয়ার মামা সবার বড়, তার খালামণি মেছো, আর আরশিয়ার মা ছিলেন সবার ছোট। আরশিয়ার মামার 3 ছেলে মেয়ে, বড় ছেলে মাহির, মেঝো মেয়ে মৌনো, আর ছোট মেয়ে মিলি। আরশিয়ার খালামণির 2 ছেলে মেয়ে, নাবিল আর নিশি। কলিং বেল বাজিয়ে আরশিয়া দাঁড়িয়ে আছে তার খালামণিদের বাসার দরজার সামনে। নিশি দরজা খুলেই আরশিয়াকে জড়িয়ে ধরে বলে উঠল, আরশু বোন তুই এসে গিয়েছিস, এবার বাঁচা আমায়। আরে চিল বনু, আরশিয়া থাকতে এত টেনশন কিসের? আরশিয়া নিশিকে ছেড়ে ভিতরে চলে গেল। ভিতরে যেয়ে রান্নাঘরে উকি দিয়ে দেখে তার খালামণি রান্নাঘরে রান্না করছে। সে তার খালামণিকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে উঠল, সারপ্রাইজ। হ্যাঁ, আমি কাকে দেখছি? আরশিয়া মনি যে। তা আজ পথ কি ভুলে চলে এলি, নাকি এতদিন পর খালামণির কথা মনে পড়লো? আমার তো তোমার কথা সবসময়ই মনে পড়ে, কিন্তু ভার্সিটি আর অফিস গিয়ে সময় হয় না বলে এখন আর আগের মতো আসা হয় না। হয়েছে, আর বলতে হবে না। আরশিয়া অভিমান করার ভান ধরে বলল, তুমিও আমার কাছে যেতে পারতে। সংসারে এত কাজ করার পর সময় হয়ে ওঠেনি রে মামনি। বলে হেসে উঠল, সাথে তার খালামণি আর নিশিও হেসে দিল। তুমিও যাওনি, আমিও আসিনি, কাটাকাটি। তা শুনলাম তোমরা নাকি নিশি আপুর বিয়ের জন্য ছেলে খুঁজছো। হ্যাঁ খুঁজছি, ভালো ছেলে পেলে বিয়ে দিয়ে দিব। আসলে খালামণি, একটা কথা ছিল। বল, কি বলবি? আসলে খালামণি, আরশিয়া আপু একটা ছেলেকে ভালোবাসে, ছেলেটা খুবই ভালো। ছেলেটাকে? আর কতদিনের সম্পর্ক ওদের? তুই চিনিস ছেলেটাকে? আমি চিনি তাকে, ভাইয়া আমার ভার্সিটির সিনিয়র। নিশি আপু আর ভাইয়ার সম্পর্ক 3 বছরের। ভাইয়ার এখনও পড়া শেষ হয়নি, পড়া শেষ হলে সে তাদের ফ্যামিলি বিজনেসে জয়েন হবে। বিজনেস জয়েন করে সে তার ফ্যামিলি নিয়ে তোমাদের সাথে কথা বলবে। তুমি একটু খালুকে বোঝাও, সে যেন নিশি আপুর জন্য অন্য কোথাও ছেলে না দেখে। ঠিক আছে, আমি তোর খালুকে বোঝাবো।
ওর ওপর আমার ভরসা না থাকলেও তোর ওপর আছি। তুই যেহেতু বলেছিস ছেলে ভালো, তার মানে ভালো। আর ছেলেকে আমাদের সাথে দেখা করিয়ে দিস। তাড়াতাড়ি দেখা করব। এখন বল দুপুরে কি খাবি? বিরিয়ানি। ঠিক আছে, তুই নিশির সাথে গল্প কর, আমি তোর জন্য বিরিয়ানি রান্না করছি। আরশিয়ার হাত ধরে এক দৌড়ে নিশিতা রুমে নিয়ে এলো, জড়িয়ে ধরে বলে উঠল, থ্যাংক ইউ আরশু। তোকে আমি কি বলে যে ধন্যবাদ দিব সেটা বুঝতে পারছি না। লাভ ইউ। হয়েছে হয়েছে, আর ভালোবাসা দেখাতে হবে না। জড়িয়ে ধরে বলে উঠল। আরশিয়া আর নিশি মিলে কিছুক্ষণ গল্প করলো। তারপর দুপুরের খাবার খেয়ে আরশিয়া বাড়িতে চলে এলো। আরশিয়ার খালামণি তাকে অনেক রিকোয়েস্ট করেছিলেন ওকে থাকার জন্য, কিন্তু ও থাকেনি, বলেছে পরীক্ষা শেষ হলে যেয়ে থাকবে। বাড়িতে এসে আরশিয়া কিছুক্ষণ বিশ্রাম নিয়ে পড়তে বসে গেল। দেখতে দেখতে আরশিয়ার পরীক্ষা শুরু হয়ে গেছে। আরশিয়া খুব মনোযোগী ছাত্রীদের মতো পড়াশোনা করছে এবং পরীক্ষাগুলো ভালোই দিচ্ছে। পরীক্ষা প্রায় শেষের দিকে, আর মাত্র 2টো পরীক্ষা বাকি। আরশিয়া পরীক্ষার মধ্যে আরফকে তেমন জ্বালায়নি বলতে একেবারে জ্বালায়নি তেমন না। এই তো কিছুদিন আগে আরশিয়া পরীক্ষা দিয়ে বের হয়ে আরফকে অনেক খুঁজলো, কিন্তু পেল না। তাই মন খারাপ করে বাসায় চলে গেল। বাসায় যেয়ে মামুনি, রুষা ওদের সাথে কিছুক্ষণ গল্প করে আনুষের সাথে খেলা করলো। তাও তার মনে শান্তি মিলছে না। আরশিয়া ঘরে গিয়ে অনেকক্ষণ পায়চারি করলো। নিজেকে শান্ত করার জন্য নিজেই নিজের মনকে বুঝালো, আজকে দেখা হয়নি তো কি হয়েছে, কালকে দেখা হবে। কিন্তু মন বুঝলে তো, তার মন বলছে এখন যে করেই হোক আরাফকে দেখতে হবে। নিজের মনের শান্তির জন্য হলেও আরাফকে তার এই মুহূর্তে চাই মানে চাই। তাই আর বেশি কিছু না ভেবে নিচে গিয়ে ড্রাইভারের কাছ থেকে চাবি নিয়ে একা একাই বেরিয়ে গেল। রাস্তায় যেতে যেতে রিয়াজকে ফোন করে জানিয়ে দিল আরাফ তার বাসায় আছে। জেনে নিল আরাফ তার বাসায় আছে। আরাফের বাসার অ্যাড্রেস জেনে নিয়ে রিয়াজের কল কেটে দিল। আরাফের বাসার মোড়ের মাথায় গিয়ে আরাফকে কল দিল। 2বারের মাথায় আরাফ ঘুম ঘুম কণ্ঠে বলে উঠল, হ্যালো, কে? 5 মিনিটের মধ্যে আপনাদের বাসার মোড়ে আসুন, অপেক্ষা করছি। মানেটা নিয়ে কিছু জানি না, 5 মিনিট আছে আপনার হাতে। হয় 5 মিনিটের মধ্যে আপনি আসবেন, না হয় আমি আপনার বাসায় আসব। আরাফ ফোন কানে নিয়ে বসে আছে। অপর পাশ থেকে আরশিয়া ফোন কেটে দিয়েছে। বেচারা কাল সারা রাত জেগে পড়েছিল, তাই পরীক্ষা দিয়ে তাড়াতাড়ি বাসায় এসে ঘুমিয়ে পড়েছিল। ফোনের শব্দ পেয়ে ফোন রিসিভ করে এমন কিছু শুনতে পাবে তা মোটেও ভাবেনি। ঠা হয়ে বসে রইল কিছুক্ষণ। তারপর যখন আরশিয়ার কথা মাথায় এলো, তাড়াহুড়ো করে ফ্রেশ হতে গেল। কিন্তু আরশিয়া তার বাড়ির অ্যাড্রেস কোথায় পেল ভাবতে ভাবতে ফ্রেশ হয়ে নিচে নেমে বাইরের দিকে হাঁটা দিল। আরশিয়াকে দিয়ে ভরসা নেই, এই মেয়ে বাসায় চলে আসতে পারে। রাস্তায় এসে দেখলো আরশিয়া গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে পরীক্ষা দিয়ে বাসায় যেয়ে ফ্রেশ না হয়েই এখানে চলে এসেছে। আরাফ আরশিয়ার কাছে যাওয়ার সাথে সাথে আরশিয়া তাকে শক্ত করে জড়িয়ে ধরল। আরাফ হতবাক, কি হলো বুঝে উঠতে তার কিছু সময় লাগলো। কিছু বলার জন্য মুখ খুলবে তার আগে আরশিয়া বলে উঠল, তাড়াতাড়ি গাড়িতে উঠে বসুন। আরাফের কি হলো কি জানি, সে আরশিয়ার কথা অনুযায়ী ড্রাইভিং সিটের পাশের সিটে বসে পড়ল। আরশিয়াও গিয়ে ড্রাইভিং সিটে গিয়ে বসে গাড়ি স্টার্ট দিল। নির্জন একটা নদীর পাশে ঘাসের উপর আরশিয়া আর আরাফ বসে আছে। এখানে মানুষের আনাগোনা খুবই কম। সেই সময় আরশিয়া এই নদীর পাশের রাস্তায় গাড়ি থামিয়ে আরাফের হাত ধরে এখানে নিয়ে এসে ঘাসের উপর বসিয়ে সেও বসে পড়েছে। সেই যে বসেছে 10 মিনিট হয়ে গেছে, না নিজে কিছু বলছে আর না আরাফকে কিছু বলতে দিচ্ছে। আরাফ কিছু বলতে নিলেই ইশারায় চুপ করতে বলছে। এক ধ্যানে আরাফের দিকে তাকিয়ে আছে, চোখের পলকও খুব বেশি ফেলছে না। মনে হচ্ছে কতদিন পর দেখছে। আরাফ এবার নীরবতা ভেঙে বলে উঠল, দেখা শেষ? আপনাকে দেখার এক আকাশ সমান ইচ্ছা আমার সারা জীবন দেখলেও শেষ হবে না। হঠাৎ এত জরুরি তলব কেন? আপনি আজকে পরীক্ষা দিয়ে বের হয়ে এত তাড়াতাড়ি বাসায় এসেছেন কেন? আপনি কি জানেন যে কেউ একজন আছে যার আপনাকে না দেখলে মনে শান্তি লাগে না? জানলে তাকে দেখা দেওয়ার জন্য হলেও আমি কোনো বাহানায় তার আশেপাশে থেকে যেতাম। তা সেই একজনটা কে? আমি। কি সহজ সরল স্বীকারোক্তি। আরাফ ভাবতেও পারেনি আরশিয়া এত সহজে স্বীকার করে নেবে। আরাফ ভেবেছিল আরশিয়া হয়তো কথা ঘুরাবে বা অন্য কিছু বলবে। এখন উঠো, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি বাসায় গিয়ে ফ্রেশ না হয়ে চলে এসেছো। বাসায় যাও। আর একটু থাকি না। কোনো বাহানা না, চুপচাপ বাসায় যেয়ে খেয়ে ঘুম দাও। ওকে চলুন, আপনাকে বাসায় নামিয়ে দিয়ে আমি বাসায় যাব। আরাফ গাড়িতে উঠে বসলে আরশিয়া ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। গাড়িতে কেউ কারোর সাথে কথা বলেনি। আরশিয়া কয়েকবার আর চোখে আরাফের দিকে তাকিয়েছিল। আরাফের বাড়ির সামনে
গাড়ি থামাতেই আরাফ নেমে গেল। সাবধানে যাবে, আর আমার কথা মতো বাসায় যে খেয়ে ঘুম দিবে। আরশিয়া মাথা নেড়ে হ্যাঁ বোঝালো যে সে আরাফের কথা শুনবে। আরাফ ইশারায় আরশিয়াকে গাড়ি ঘুরিয়ে বাসায় যেতে বলল। আরশিয়াও ভদ্র মেয়ের মতো বাড়ি চলে গেল। বাড়িতে ঢুকতেই মামুনির প্রশ্নের সম্মুখীন হতে হলো। কোথায় গিয়েছিলে? একটা কাজ ছিল। তাড়াতাড়ি তুই ফ্রেশ হয়ে খেতে আয়, আর বেলা তো কম হলো না। আসছি বলে আরশিয়া নিজের রুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে খেয়ে আরশিয়া ঘুমিয়ে গেল। আজকে আরশিয়াদের শেষ পরীক্ষা, তাই সে আর তারিন মিলে প্ল্যান করেছে আজকে পরীক্ষা শেষে দুই বান্ধবী ঘোরাঘুরি করবে। আরশিয়া আর তারিন পরীক্ষা দিয়ে বের হয়ে মাঠে আসতেই দেখা হয় আরাফ আর রিয়াজের সাথে। রিয়াজ আরশিয়াকে দেখে এসে জিজ্ঞেস করলো, কেমন আছো ছোট আপু? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তা পরীক্ষা কেমন হলো? আলহামদুলিল্লাহ ভালো, আপনাদের পরীক্ষা কেমন হয়েছে? আমাদেরও ভালো হয়েছে। আরশিয়া আরাফের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আপনার পরীক্ষা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ ভালো। আজকে তো শেষ পরীক্ষা, কোথাও ঘুরতে যাবে নাকি? আমি আর তারিন ঘুরতে যাব। এর মাঝে রিয়াজ বলে উঠল, তা আমাদের নিবে না? আপনারা যেতে চাইলে অবশ্যই নিব। তাহলে চলো আজকে আমরা 4 জন মিলে ঘুরতে যাই। পরীক্ষার চক্করে অনেকদিন ঘোরাঘুরি হয় না। আরশিয়া, আরাফ, তারিন, রিয়াজ মিলে কিছুক্ষণ ঘোরাঘুরি করে হাঁপিয়ে গিয়েছে। ঘুরতে ঘুরতে সবারই ক্ষুধা পেয়েছে, তাই সবাই একসাথে লাঞ্চ করে আরও কিছুক্ষণ ঘুরে যার যার বাসায় চলে আসে। ভার্সিটির অডিটোরিয়ামে বসন্ত উৎসবের আয়োজন চলছে। একটু আগে আরশিয়াদের ক্লাসে গিয়ে সিনিয়ররা বলে এসেছে যারা গান বা নাচে নাম দিতে ইচ্ছুক তারা যেন অডিটোরিয়ামে এসে সিনিয়রদের সাথে যোগাযোগ করে। এটা শোনার পর থেকে তারিন আরশিয়ার কানের কাছে ঘ্যান ঘ্যান করছে যেন আরশিয়া নাচে নাম দেয়। আরশিয়া বারবার তাকে বলছে সে নাম দিবে না, তাও তারিন শুনছে না, রীতিমতো তাকে ব্ল্যাকমেল করছে। আমি তো তোর কেউ না, আমার কথা কেন শুনবি? দেখ দোস্ত, আমি অনেকদিন নাচের অনুশীলন করি না, আমি পারবো না, প্লিজ জোর করিস না। আমি জানি তুই পারবি, আমি তোর নাম দিয়ে আসছি, এরপর তুই কি করবি আমি জানি না। তারিন আরশিয়ার কথা না শুনে সিনিয়রদের কাছে নাম দিতে চলে গেল। কিছুক্ষণ পর আরশিয়ার কাছে এসে বসে পড়ল। আরশিয়ার নাম ডাকতেই তারিন তাকে খোঁচাচ্ছে যাওয়ার জন্য। আরশিয়াও আর কোনো উপায় না পেয়ে উঠে গেল। তাকে বসন্ত এসে গেছে গানটিতে নাচার জন্য বলা হয়েছে। গানটি বক্সে চালানো হয়েছে, আরশিয়াও তার সাথে তাল মেলাচ্ছে। আরাফের আজ অনেক কাজ ভিপি বলে কথা। সে অডিটোরিয়ামে এসেছিল কিছু কাজের জন্য। এখানে এসে সে পুরো অবাক, এই মেয়ে নাচতেও পারে। সেজন্য আরশিয়া নাচ দেখে কিছুক্ষণের জন্য মুগ্ধ হয়ে গিয়েছিল। পাশ থেকে রিয়াজ তাকে ধাক্কা দিতেই সে তার চেতনাতে ফিরল। আরশিয়ার নাচ শেষ, সবার তার নাচ অনেক পছন্দ হয়েছে, তাই ঠিক করা হলো আরশিয়া বসন্ত উৎসবে এই গানেই নাচ পরিবেশন করবে। তারিন আরশিয়ার কাছে এসে বলল, আমি বলেছিলাম না তুই পারবি, দেখলি তো আমার কথা মিলল। আমার ইচ্ছে ছিল না নাচ দেওয়ার, তোর কারণেই দিতে হচ্ছে। এখন প্র্যাকটিস করা শুরু কর, যেন তোর নাচ দেখে সবাই ফিদা হয়ে যায়। অনেকক্ষণ হয়েছে আরশিয়া প্র্যাকটিস করছে, আর তার পাশে বসে তারিন তার নাচ দেখছে আর ভাবছে এই মেয়ে এত ভালো নাচে, তাও কোনো অনুষ্ঠানে নাচ দিতে চায় না। সে যদি নাচ পারতো তাহলে প্রতি অনুষ্ঠানে সে নাচ দিত, কিন্তু আফসোস সে নাচতে পারে না। ক্লান্ত হয়ে আরশিয়া তারিনের পাশে রাখা চেয়ারে বসে পড়ল। এখন একটু পানি খেলে ক্লান্তিটা একটু কমবে, তাই পাশ ফিরে তারিনকে পানির জন্য বলবে। এমন সময় কেউ একজন এক বোতল পানি তার সামনে ধরে বলে, পানিটা খাও, তাহলে ভালো লাগবে। আরশিয়া আর তারিন অবাক হয়ে পাশে তাকিয়ে দেখে জিসান পানি হাতে দাঁড়িয়ে আছে। জিসান আরশিয়াকে পানি খেতে ইশারা করলে সেও পানিটা নিয়ে ঢকঢক করে খাওয়া শুরু করলো। আসলেই তার অনেক পানির তৃষ্ণা পেয়েছিল। আরাফ জুনিয়রদের কাজ বুঝিয়ে দিচ্ছিল। পাশ থেকে রিয়াজ আরাফকে ডাক দিল। আরাফ তার দিকে তাকালে রিয়াজ ইশারা করে আরশিয়ারদের দিকে। আরাফ তাকিয়ে দেখলো আরশিয়া জিসান স্যারের সাথে এসে এসে কথা বলছে। এই দৃশ্য দেখে আরাফের ইচ্ছে হলো আরশিয়াকে তুলে কাছাড় দিতে। এত হেসে হেসে কথা বলার কি আছে সে বুঝতে পারছে না। তার প্রচণ্ড রাগ হচ্ছে, তাই জুনিয়রদের চলে যেতে বলল, সে পরে কাজ বুঝিয়ে দিবে। আর ইউ জেলাস? পাশ থেকে রিয়াজের কথা শুনে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে বলল, আমি জেলাস হব কেন? ও কারো সাথে হেসে হেসে কথা বলুক, না হয় কোলে বসে কথা বলুক, তাতে আমার কি? আর ইউ শিওর? আমি জানি না, তুই আমার চোখের সামনে থেকে যা। আরশিয়া পড়েছে মহাজালায়, না কিছু বলতেও পারছে না, তাই অনিচ্ছা সত্ত্বেও তাকে জিসানের সাথে হেসে হেসে কথা বলতে হচ্ছে। তাকে বাঁচাতেই যেন জিসানের ফোন কল এলো, তাই জিসান সেখান থেকে উঠে গেল। আরশিয়া আর তারিন যেন হাফ ছেড়ে বাঁচলো। কিছুক্ষণ রেস্ট নিয়ে আরশিয়া আবার প্র্যাকটিস শুরু করলো। বাড়িতে আসতে আরশিয়ার বিকেল হয়ে গেল। ফ্রেশ হয়ে বিছানায় শুতেই সারাদিনের ক্লান্তিতে সে ঘুমিয়ে গেল।
ঘুম থেকে উঠে নিচে গিয়ে দেখে রুষা আর মামনি কি নিয়ে যেন আলোচনা করছে। তাকে দেখে কথা ঘুরিয়ে ফেলল। সে বুঝলো কিছু, কিন্তু কিচ্ছু বলল না। তাদের কথায় পাতা না দিয়ে সে আরুষের সাথে খুনসুটিতে মেতে উঠল। কিছুক্ষণের মধ্যে তার বাবাও ভাইয়াও চলে এলো। সবাই মিলে গল্প করে ডিনার করতে বসলো। ডিনার টেবিলে হঠাৎ আয়েশা বেগম বলে উঠল, আরশিয়া, তুই আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়িস। কেন? আয়েশা বেগম থতমত খেয়ে বলল, মনে হচ্ছে তুই আজকে বেশি ক্লান্ত, তাই আর কি। বলে হাসার চেষ্টা করলো। আরশিয়া মনে মনে ভাবছে নিশ্চয়ই এরা তার থেকে কিছু লুকাচ্ছে, কিন্তু সে এই বিষয়ে মাথা ঘামালো না। খাবার খেয়ে তার রুমে এসে আরাফকে কল দিল। আরাফ রিসিভ করলো, কিন্তু কোনো কথা বলছে না। আরশিয়া কিছুক্ষণ হ্যালো হ্যালো করলো। অপর পাশ থেকে কোনো রেসপন্স না পেয়ে নরম স্বরে বলল, কথা বলবেন না আমার সাথে? তোমার কথা বলার মানুষের অভাব নাকি? আমি কথা বললেই কি আর না বললেও বা কি? এভাবে কেন বলছেন? আপনি জানেন না আপনি কথা না বললে আমার কি? তো কিভাবে বলবো? তোমার কথা বলার মানুষের তো অভাব নেই। আমি আবার কার সাথে কথা বললাম? জিসান স্যারের সাথে যে হেসে হেসে কথা বলছিলে। আরশিয়া এবার বুঝলো আরাফ কেন রাগ করেছে, আর এভাবে কথা বলার কারণই বা কি। আমি তো ইচ্ছে করে কথা বলিনি, সে সেধে এসে কথা বলেছে। আমি কি করতে পারি? এখন একজন টিচার সেধে কথা বললে তো তার সাথে কথা না বলে থাকা যায় না, আর কখনো বলবোও না। এবার আরাবের মুখে হাসি ফুটে উঠল। আরাব আরশিয়ার সাথে স্বাভাবিকভাবে কথা বলা শুরু করলো। আরাবের সাথে কিছুক্ষণ কথা বলে আরশিয়া ঘুমিয়ে গেল। নিস্তব্ধ রজনী, কোথাও নেই কোনো কোলাহল, সবাই ব্যস্ত আপন নিদ্রায়। কিন্তু এই নিস্তব্ধ রজনীতে কিছু মানুষ প্রিয় ঘুমকে বিদায় দিয়ে জেগে আছে আপন মানুষকে খুশি করার জন্য। তার স্পেশাল দিনটিকে আরও স্পেশাল করার জন্য আয়োজনে মেতে উঠেছে। একটি কক্ষের দরজা খুলে কিছু মানুষ প্রবেশ করলো। অতঃপর শোনা গেল বোম বিস্ফোরণের মতো ভয়াবহ এক শব্দ। আরশিয়া গভীর ঘুমে মগ্ন ছিল। হঠাৎ এত জোরে আওয়াজ শুনে ধরফড়িয়ে উঠে বসলো। পাশ ফিরে আলো জ্বালাবে তার আগেই সমস্বরে সবাই বলে উঠল, হ্যাপি বার্থডে আরশিয়া। সাথে সাথে রুমে আলো জ্বলে উঠল। হঠাৎ আলো চোখে পড়ায় আরশিয়া কিছু মুহূর্ত চোখ বন্ধ রাখলো। চোখ খুলে দেখে তার বাবা, মামনি, রুষা আর আরিশের কোলে আরুষ আর তারিন দাঁড়িয়ে আছে। আরশিয়া চোখ খুলতেই তারিন তাকে তাড়া দিয়ে বলল, জলদি ওঠ। তারপর তাকে ঠেলে ওয়াশরুমে পাঠিয়ে ফ্রেশ হয়ে আসতে বলল। সবাইকে ছাদে যেয়ে ডেকোরেশন ঠিক আছে কিনা দেখতে বলল। সে আরশিয়াকে নিয়ে আসছে। আরশিয়া বের হয়ে তারিনকে জিজ্ঞেস করলো, তুই এত রাতে তাও আমার বাড়িতে? অবিশ্বাস্য। আমার বেস্ট ফ্রেন্ডের জন্মদিন, আর আমি তাকে সবার আগে উইশ করব না, সেটা কি কখনো হয়? তাই আম্মুকে রাজি করিয়ে চলে এসেছি। তুই জানিস আমাকে কে আনতে গিয়েছিল? কে? আমার বিবাহিত ক্রাশ মিস্টার আরিশ। আমি মামুনিকে ফোন করে বললাম, মামুনি আম্মু তো আমাকে একা এত রাতে আসতেই দিবে না, প্লিজ তুমি কিছু করো। মামুনি আমাকে বলল, ঠিক আছে আমি আরিশকে পাঠাচ্ছি। তারপর আর কি, আমার ক্রাশ যে আমাকে নিয়ে এসেছে। আর এতক্ষণ আমরা সবাই মিলে ছাদে ডেকোরেশন করছিলাম। কথা বলতে বলতে ওরা ছাদে চলে এসেছে। আরশিয়া ছাদের দিকে তাকিয়ে দেখে ছাদটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। এক পাশে টেবিলে একটা বড় কেক রাখা। সে নিশ্চিত এই কেকটা তার মামুনি তার জন্য বানিয়েছে, কারণ প্রতি বছর আরশিয়ার জন্মদিনের সেলিব্রেশন শুরু হয় তার মামুনির হাতের কেক কেটে। আরশিয়াকে নিয়ে তারিন কেকের সামনে গেল। আরশিয়া কেক কেটে সবার প্রথমে তার বাবাকে খাইয়ে দিল। তার বাবাও তাকে খাইয়ে তাকে বুকে জড়িয়ে জন্মদিনের শুভেচ্ছা জানালো। এরপর আরশিয়া তার মামুনিকে কেক খাইয়ে দিল। সেও আরশিয়াকে জড়িয়ে ধরে তার কপালে চুমু খেয়ে দোয়া করলো। পরপর সবাইকে খাওয়ানোর পর সবাই মিলে আরশিয়াকে তার জন্মদিনের উপহার দিল। আরশিয়ার বাবা তাকে জানালো কালকে তার জন্মদিন উপলক্ষে তার বাবা একটা পার্টি অ্যারেঞ্জ করবে। তার কাউকে ইনভাইট করার থাকলে সে যেন করে ফেলে। এরপর সবাই যার যার রুমে চলে গেল। তারিন আরশিয়ার সাথে তার রুমে এসে বিছানায় শুয়ে আরশিয়াকে জিজ্ঞেস করলো, কাকে কাকে ইনভাইট করবি? আর আবার রিয়াজ ভাইকে। এছাড়া সবাইকে তো বাবাই ইনভাইট করবে। এখন ঘুমা, কালকে তাড়াতাড়ি উঠতে হবে। আরশিয়া আর তারিন ঘুমিয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আরশিয়া ফোন হাতে নিল আরাফ আর রিয়াজকে ফোন দেওয়ার জন্য। ফোন অন করতেই সামনে অপরিচিত নাম্বার থেকে আসা বার্তা ভেসে উঠল, শুভ জন্মদিনের শুভেচ্ছা সেই নারীকে, আমি ভালোবাসি যাকে। আরশিয়া কিছুক্ষণ মেসেজটার দিকে তাকিয়ে ভাবলো অপরিচিত নাম্বারটা কার, কে হতে পারে এই নাম্বারটার মালিক। যে হবে হোক, তাতে আরশিয়ার কি। সে ফোন করে আরাফ আর রিয়াজকে ইনভাইট করলো নিজ থেকে খাওয়ার জন্য। আয়েশা বেগম ডাক দিতেই সে তারিনকে নিয়ে খেতে গেল। নিচে যেয়ে দেখে তাদের ড্রয়িং রুমে ডেকোরেশন চলছে পার্টির জন্য। বেলা মারতেই বাড়িতে তার খালামণিরও মামার পরিবার চলে এলো। আরশিয়া তার কাজিনদের সাথে আড্ডা দিতে ব্যস্ত।
বিকেলের দিকে আয়েশা বেগম একটা বক্স হাতে আরশিয়ার রুমে এসে বলল, রিতা আরশিয়ার আজকে পার্টিতে পরা ড্রেস আছে, সে যেন তাড়াতাড়ি তৈরি হয়ে নেয়। আরশিয়া তারিনার নিশির সাহায্যে তৈরি হচ্ছে। নিচে মেহমানরা চলে এসেছে, সবাই বার্থডে গালের অপেক্ষায় আছে। আরাফ আর রিয়াজও এসেছে, আরিশ তাদের ওয়েলকাম করে। আরশিয়া আরিশকে বলে রেখেছিল আরাফ আর রিয়াজ আসবে। সবার অপেক্ষার অবসান ঘটিয়ে আরশিয়া সিঁড়ি দিয়ে নামছে। পরনে তার সাদা রঙের গর্জিয়াস গাউন, সাদা হিল, মাথায় ডায়মন্ডের মুকুট, হাতে ব্রেসলেট, গলায় সুন্দর নেকলেস। মনে হচ্ছে কোনো সাদা পরী নেমে আসছে। সবার চোখ তার দিকে আটকে আছে। বিশেষ দুই জোড়া চোখের নজর তার উপর থেকে যেন সরছেই না। আরাফ আরশিয়ার দিকে তাকিয়ে আছে। তার অজান্তেই তার মুখ দিয়ে মাশাল্লাহ শব্দ বের হলো। আরশিয়া নিচে নেমে তার বাবার কাছে চলে যায়। তার বাবা তাকে তার বাবার বিজনেস ফ্রেন্ডদের সাথে সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। সেও হাসি মুখে সবার সাথে কথা বলছে। এক পর্যায়ে আরশিয়ার বাবা ওকে তার ছোটবেলার বন্ধু জসিম সাহেবের সাথে পরিচয় করাতে নিয়ে যায়। স্যার আপনি? তুমি জিসানকে চেনো? আসলে বাবা উনি আমাদের ভার্সিটির একজন লেকচারার। আবরার সাহেব আরশিয়াকে বলল, জিসান তার বন্ধু জসিমের ছেলে। তাদের সাথে কথা বলে আরশিয়া তার বাবাকে নিয়ে গেল আরাফা রিয়াজের সাথে পরিচয় করাতে। বাবা এনারা আমাদের ভার্সিটির সিনিয়র প্লাস খুব ভালো বন্ধুও। আমি যে ওই দিন ব্যথা পেয়েছিলাম ওনারা আমাকে হসপিটালে নিয়ে গেছিল। আরশিয়ার বাবা আরাফ আর রিয়াজের সাথে হ্যান্ডশেক করে বলে উঠল, থ্যাংক ইউ ইয়াং ম্যান, এনজয় দ্য পার্টি, তোমাদের সাথে পরে আবার কথা হবে। আরশিয়ার বাবা চলে গেল। আরাফ আর রিয়াজের সাথে আরশিয়া কথা বলছে। এমন সময় আরশিয়া রিয়াজের কানে ফিসফিস করে বলল, আপনার জন্য সারপ্রাইজ আছে ভাইয়া। বলে আরশিয়া চলে গেল। আর এদিকে রিয়াজ ভাবছে তাকে আবার আরশিয়া কি সারপ্রাইজ দিবে। আরশিয়াকে ডাকা হচ্ছে কেক কাটার জন্য। আরশিয়া কেক কাটবে এমন সময় একটা ডাকে সবাই সদর দরজার দিকে তাকালো। শুভ জন্মদিন কলিজা। একটি ছেলে সদর দরজার সামনে থেকে উক্ত কথাটি বলে উঠল। সবাই উৎসুক হয়ে চেয়ে আছে দরজার দিকে। আরশিয়া কেক কাটা বাদ দিয়ে দৌড়ে যেয়ে ছেলেটিকে জড়িয়ে ধরলো। ছেলেটিও আরশিয়াকে জড়িয়ে ধরলো। ছেলেটি আর কেউ নয়, নাবিল। তুমি আসবে বলনি তো? নাবিল আরশিয়ার কপালে চুমু দিয়ে বলল, আমার কলেজার জন্মদিন, আমি কি না এসে পারি? এখন তাড়াতাড়ি চল কেক কাটি। নাবিল আরশিয়াকে নিয়ে কেকের সামনে গেল। আরশিয়া কেক কেটে পরিবারের সবাইকে খাইয়ে দিল। আরাফ অবাক চোখে আরশিয়া আর নাবিলকে এতক্ষণ দেখছিল। তার ভেতরে চলছে। আরশিয়াকে অন্য একটা ছেলেকে জড়িয়ে ধরতে দেখে সে থ হয়ে গিয়েছিল। নাবিল তার পরিবারের সবার সাথে কথা বলছে। এতদিন পর আরশিয়ার খালামণি ছেলেকে পেয়ে সবকিছু ভুলে গেছে। আরশিয়া কেক কাটার শেষে তার কাজিনদের সাথে কথা বলছে। পাশে আরাফও দাঁড়িয়ে আছে। এর মধ্যে আহমেদ খান এবং তার স্ত্রীকে নিয়ে আরশিয়ার কাছে এলো তার বাবা। আহমেদ সাহেব এবং তার স্ত্রী আরশিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানালো, সাথে অনেক দোয়াও করলো। আরশিয়ার সাথে কথা বলার এক পর্যায়ে আহমেদ সাহেবের নজর গেল আরাফের দিকে। তুমি এখানে? তুমি না তোমার এক জুনিয়রের জন্মদিনে যাবে বলেছিলে? আরশিয়া আহমেদ সাহেবের কথা শুনে আরাফের দিকে তাকিয়ে বলল, আঙ্কেল আপনি ওনাকে চেনেন? ও আমার ছেলে আরফ। আরাফ তার বাবার উদ্দেশ্যে বলল, আরশিয়াই আমার ভার্সিটির জুনিয়র, যার জন্মদিনে যাব বলেছিলাম। আহমেদ সাহেব হেসে বললেন, সেই ঘুরে ফিরে আমরা এক জায়গায়। সবাই হেসে দিল। আসলে আবরার সাহেব আহমেদ সাহেবকে ইনভাইট করেছিল আরশিয়ার জন্মদিনে পরিবারের সবাইকে নিয়ে আসার জন্য। তাই আহমেদ সাহেব আরাফকে বলেছিল তাদের সাথে আসার জন্য, কিন্তু আরাফ না করে দেয়, বলে তার এক জুনিয়রের জন্মদিনে তাকে যেতে হবে। আরাফের মায়ের কিছু মনে পড়তেই সে আরাফকে জিজ্ঞেস করলে, আরশিয়া কি সে মেয়ে? আরাফ হ্যাঁ বলতেই আরাফের মা আরশিয়ার কাছে যেয়ে তার থুতনিতে ধরে বলল, মাশাল্লাহ, তুমি দেখতে অনেক সুন্দর মা। দোয়া করি জীবনে অনেক সুখী হও। তোমার ব্যাপারে আরবের কাছ থেকে শুনেছি, কিন্তু বাস্তবে তুমি ওর বলার থেকেও আরো বেশি সুন্দর। আরশিয়া এই কথা শুনে যেন লজ্জা পেল। আর আরাফ সেই লজ্জারাঙা মুখের দিকে একরাশ মুগ্ধতা নিয়ে তাকিয়ে আছে। গেস্টদের সবার খাওয়া দাওয়া শেষ, অনেকে চলে যাচ্ছে। এখন আরশিয়ার ফ্যামিলি, আরবের ফ্যামিলি, আরশিয়ার খালামণিরা আর তার মামাদের ফ্যামিলি আর রিয়াজ হয়ে গেছে। রিয়াজ হঠাৎ খেয়াল করলো আরশিয়ার কাজিনদের মধ্যে একজনকে, যাকে কিনা তার গার্লফ্রেন্ড নিশির মতো মনে হয়। আরশিয়া রিয়াজকে তার খালামণিদের সামনে নিয়ে বলে, খালামণি এই সেই ছেলে যাকে নিশি আপু ভালোবাসে। রিয়াজ যেন ব্যাক্কেল হয়ে গেল। সে একটা ঘোরের মধ্যে আছে। আরশিয়া হঠাৎ এমন কিছু করবে সে ভাবেনি। আরশিয়ার খালামণি রিয়াজকে দেখে বলল, মাশাল্লাহ, ছেলে তো সুন্দর আছে। তা বাবা, তুমি কি সত্যি নিশিকে ভালোবাসো? তাকে বিয়ে করতে চাও? রিয়াজ ঘোরের মধ্যে থেকেই জবাব দিল, সত্যিই সে নিশিকে ভালোবাসে এবং তাকে বিয়ে করতে চায়। নিশির মা তার বাবার দিকে তাকালো।
তার বাবার সম্মতি পেয়ে রিয়াজকে বললেন, আমাদের তোমাকে পছন্দ হয়েছে। আমাদের তোমাদের সম্পর্ক নিয়ে সমস্যা নেই। আমরা চাই তুমি তোমার পরিবারের সাথে কথা বলো। তারা রাজি থাকলে তাদের নিয়ে আমাদের বাড়িতে এসো। রিয়াজ মাথা নেড়ে সম্মতি দিল। তারা সবাই একসাথে খেতে বসেছে। খাওয়ার এক পর্যায়ে আবরার সাহেব বললেন, আহমেদ সাহেব, এখন তো অনেক রাত হয়ে গেছে, আজকে রাতটা আপনারা আমাদের বাড়িতে থেকে যান। আহমেদ সাহেব প্রথমে অমত করলেও পরবর্তীতে আবরার সাহেবের কথায় রাজি হলেন। বড়রা সবাই নিচে গল্প করছে আর ছোটরা সবাই ফ্রেশ হয়ে ছাদে এসেছে গল্প করার জন্য। আরাব ছাদের এক পাশে দাঁড়িয়ে আছে, আরশিয়া গিয়ে তার পাশে দাঁড়ালো। এতক্ষণে তোমার আমার কথা মনে পড়লো? সরি, আসলে এত মানুষের মধ্যে আপনার সাথে কথা বলতে পারিনি। আমার তো মনে হয়েছিল তুমি ভুলেই গিয়েছো যে আরব নামের কোনো ব্যক্তি তোমার আশেপাশে ছিল। সরি বললাম তো। যাও, এবারের মতো তোমার সরি গ্রহণ করলাম। তা ওই সময় যেই ছেলেটাকে তুমি জড়িয়ে ধরেছিলে সে কে? আমার খালামণির ছেলে নাবিল। বলতে পারেন আমার ভাই কম, বন্ধু বেশি। কিভাবে? যখন আমার আম্মু মারা যায় তখন আমি খুব নীরব হয়ে যাই, কারোর সাথে ঠিকমতো কথা বলতাম না। ওই সময় ভাইয়া সব সময় আমার সাথে থাকতো, আমার মন খারাপ হলে হাসাতো, আমাকে ঘুরতে নিয়ে যেত, আরও অনেক কিছু করতো। বাসার সবাই আমাকে কোনো কাজে বাধা দিলেও ও আমাকে বাধা দিত না, উল্টো আমাকে সেই কাজ করতে সাহায্য করত। এক কথায় বলতে পারেন সে আমার আপন ভাই না হলেও আপন ভাইয়ের চেয়ে বেশি। আরাফ এবার বুঝলো আরশিয়া কেন ছেলেটিকে জড়িয়ে ধরেছিল। আরশিয়া গাল ফুলিয়ে আরাফের দিকে চেয়ে বলল, আমার গিফট কোথায়? আরশিয়ার এভাবে গাল ফুলানো দেখে আরাফ হেসে ফেলল। পকেট থেকে একটা লকেট বের করে আরশিয়ার পিছনে গিয়ে তার গলায় পরিয়ে দিল। পছন্দ হয়েছে? অনেক বেশি। এর মধ্যেই রিয়াজ আর নিশি এলো তাদের কাছে। রিয়াজ আরশিয়ার উদ্দেশ্যে বলল, তুমি তো আমায় ভয় পাইয়ে দিয়েছো আরশিয়া। এমন সারপ্রাইজ আমাকে কেউ দেয়নি। হঠাৎ করে যে তুমি আমাকে নিশির বাবা মায়ের সামনে দাঁড় করাবে তা আমি ভাবতেই পারিনি। তা কেমন লাগলো সারপ্রাইজ? ভয়ঙ্কর। তুমি যে নিশির কাজিন সেটা আগে বলোনি কেন? আগে বললে আপনি এই ভয়টা পেতেন নাকি? তাও কথা। নিশি আরশিয়াকে জড়িয়ে ধরে ধন্যবাদ জানালো, সাথে রিয়াজও। আরাফ বলল, তোরা ওকে ধন্যবাদ জানাচ্ছিস কেন? নিশি আরাফকে বলল আরশিয়া কিভাবে তার বাবা মাকে বুঝিয়েছে। আরাফ মনে মনে বলল, এই মেয়ে বিচ্ছু আছে। আরশিয়া রিয়াজের দিকে তাকিয়ে বলল, শুকনো কথায় চিরে ভিজবে না হবু জিজু। তোমার কি চাই বলো? ট্রিট চাই আমার। ওকে ডান। নাবিল সবে মাত্র উপরে এসেছে। সামনে তাকিয়ে তার মনে হলো কয়েকটা হার্টবিট মিস হয়ে গেল। তারিন একপাশে দাঁড়িয়ে আছে, তার খুলে রাখা চুল হাওয়ায় দোল খাচ্ছে। নাবিল যেন সেই দোল খাওয়া চুলের ভাঁজে নিজেকে হারিয়ে ফেলল। তারিনের দিকে এগোবে এমন সময় নিশি তাকে ডাক দিল, তাই সেও চলে গেল ওই দিকে। আরশিয়া নাবিলকে দেখে বলে উঠল, তুমি যে আসবা আমাকে বলনি কেন? শোনো পাগলির কথা, আমি যদি বলে দিতাম তাহলে কি সেটা সারপ্রাইজ হতো? এই আমাকে পাগলি বলবে না, বলে দিলাম। ঠিক আছে, যথাজ্ঞা। আমার চকলেট কোথায়? আনতে ভুলে গেছো নাকি? আমার কলিজা আমাকে কিছু আনতে বলবে আর আমি সেটা আনতে ভুলে যাব, এমন কখনো হয়? তোর ঘরে একটা লাগেজ রেখে এসেছি যার ভিতরে চকলেটে ভরা। থ্যাংক ইউ কলিজা। নাবিল আরাবার রিয়াজকে দেখিয়ে আরশিয়াকে উদ্দেশ্য করে বলল, ওনারা কারা? তাদের সাথে পরিচয় করিয়ে দে। আরশিয়া আরাফা রিয়াজদের সাথে নাবিলের পরিচয় করিয়ে দিল। দারিনকে ডাক দিয়ে এদিকে আসতে বলল। তারপর সবাই মিলে আড্ডা দেওয়ায় মশগুল হলো। আড্ডার মাঝে মাঝেই নাবিল তারিনের দিকে তাকাচ্ছে। সেটা আর কেউ খেয়াল না করলেও আরশিয়া খেয়াল করেছে। কিছুক্ষণ আড্ডা দিয়ে সবাই ঘুমাতে চলে গেল। আরাফরা সকালে নাস্তা করে চলে গিয়েছে, তাদের সাথে রিয়াজও চলে গিয়েছে। তাদের যাওয়ার কিছুক্ষণ পর তারিনকে ফোন করে তার মা বাসায় যেতে বলে, সেও চলে গেল। নাবিলরা বিকেলের দিকে চলে গিয়েছে। যাওয়ার আগে আরশিয়ার খালামণি তাকে বলে গিয়েছে সে যেন কিছুদিন তার খালামণির বাসায় গিয়ে থাকে। সেও সম্মতি দিয়েছে যে সে যাবে। শীতের শেষে সুখের জোয়ার নিয়ে এসেছে বসন্ত। পাখির কলতানে ফুলের সুবাসে আজ মেতে উঠেছে মন। বসন্তই যে করছে এই অপার আয়োজন। প্রকৃতি যেন বলছে এই তো প্রেমে পড়ার সঠিক সময়। ভার্সিটির প্রাঙ্গণ আজ বসন্তের হাত ধরে নতুন রঙে নিজেকে সাজিয়েছে। চারিপাশে শুধু জোড়ার মেলা। সবাই ব্যস্ত তাদের প্রিয় মানুষদের সাথে বসন্ত উৎসবে মেতে উঠতে। আজকে আরাফ ভীষণ ব্যস্ত, কাজের শেষ নেই তার। কোথাকার আয়োজন কতটুকু হয়েছে সব তাকে পর্যবেক্ষণ করতে হচ্ছে। অপরদিকে তারিন আরশিয়ার বাসায় এসে তাকে সে কখন থেকে ডাকছে, কিন্তু আরশিয়ার ওঠার কোনো নাম নেই। অবশেষে অনেক প্রচেষ্টার ফলে তারিন আরশিয়াকে ঘুম থেকে তুলতে পেরেছে। কিরে, তুই আমার বাসায় এত সকালে? আজকে যে ভার্সিটিতে বসন্ত উৎসব
তুই কি সেটা ভুলে গিয়েছিস? আরশিয়া মাথা চুলকে হেসে বলল, আসলে আমি ভুলে গেছিলাম। তাড়াতাড়ি তৈরি হ, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। আরশিয়ার প্রথমে কুর্তি পরতে চেয়েছিল, কিন্তু তারিন তাকে জোর করছে শাড়ি পরার জন্য, কারণ আজকে তাকে নাচতে হবে। তাই আরশিয়া বাসন্তী আর লালের মিশ্রণের শাড়ি, সাথে লাল ব্লাউজ আর হালকা কিছু প্রসাধনী। আরশিয়া সাজতে চাচ্ছিল না, কিন্তু তারিন তাকে জোর করে সাজিয়ে দিচ্ছে। তারিনের মতে শাড়ি পরে না সাজলে হয় নাকি, তাই সে আরশিয়াকে অল্প করে সাজিয়ে দিল। আরশিয়াকে সাজানো শেষ। তারিন আরশিয়ার দিকে চেয়ে বলল, দোস্ত, আজ না জানি কত ছেলের রাতের ঘুম হারাম হবে। কেন? তোর সৌন্দর্যে বিমোহিত হয়ে তারা ঘুমকে বিদায় জানাবে। আরশিয়া তারিনকে চোখ রাঙিয়ে বলল, বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। তারিন মুখের উপর আঙ্গুল দিয়ে বুঝালো সে আর কিছু বলবে না। আয়েশা আর তারিন একসাথে নিচে নেমে আয়েশা বেগমের থেকে বিদায় নিতে চায়। আয়েশা বেগম চোখ থেকে কাজল নিয়ে আরশিয়ার কানের পিছনে দিয়ে বললেন, মাশাল্লাহ, কারোর নজর না লাগুক। সাথে তারিনকেও কাজল দিয়ে একই কথা বললেন। আরশিয়া আর তারিন তার থেকে বিদায় নিয়ে ভার্সিটির জন্য বেরিয়ে পড়ে। আরাফ মাঠের